হ্যাঁ, আমি সৌম্যজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল ওয়েভ। থাম্বনেল দেখে অনেকেই পালিয়ে গেছো স্কিপ করে, তার কারণ আজকে আমি পড়াবো ফিজিক্যাল সায়েন্স। ভাই, স্কিপ করে পালিয়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ তোমাকে মাধ্যমিকের জন্য এই চ্যাপ্টারটা পড়তেই হবে কম্পালসারি। তো পরে পালিয়ে গিয়ে লাভ নেই, এখনই চ্যাপ্টারটা পড়ে নাও। থাম্বনেলে আমি লিখে দিয়েছি, না বুঝলে পড়ানো ছেড়ে দেবো, মানে আমি ভিডিও ডিলিট করে দেবো, চ্যানেলও ডিলিট করে দেবো। আমি যেভাবে এই চ্যাপ্টারটা আজকে করাবো, এই চ্যাপ্টারটা এমন ভাবে করিয়ে দেবো যে যাতে তোমরা এই চ্যাপ্টার থেকে যা অঙ্ক দেবো, যা অঙ্ক দেখবে বইতে, সব ইজিলি করতে পারবে। তুড়ি মেরে অঙ্ক হবে, তুড়ি মেরে এই চ্যাপ্টারের থেকে। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ গ্যাসের আচরণ অর বিহেভিয়ার অফ গ্যাসেস। এমন ভাবে চ্যাপ্টারটা করিয়ে দেবো না, সব অঙ্ক পারছো, বাড়ির গার্জেন ভাবে আমার ছেলে মেয়ে ভৌত বিজ্ঞানে তো ভালো কিভাবে হয়ে গেল হঠাৎ। যদি তোমার ক্লাসে তোমাকে ভৌত বিজ্ঞানের রাজা হতে হয়, কিং অফ ফিজিক্যাল সায়েন্স হতে হয়, তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। ওকে, চলো তাহলে আজকে শুরু করি ক্লাস 10 এর এই সেকেন্ড চ্যাপ্টার, গ্যাসের আচরণ। দেখো, আগে তোমাকে এই চ্যাপ্টার থেকে জানতে হবে কত নাম্বারের কোশ্চেন আসছে আর কি কি কোশ্চেন আসছে। দেখো ভাই, আমি এখানে লিখে দিয়েছি মাধ্যমিক এক্সাম নাম্বার ডিভিশন। সেকেন্ড চ্যাপ্টারের থেকে এমসিকিউ আসবে একটা, একটা এমসিকিউ থাকবে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেগুলো থাকে, একদম সংক্ষিপ্ত উত্তর, সেখানে এক নম্বরের কোশ্চেন দুটো থাকবে, যেগুলো ওয়ান ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড অ্যান্সার হয়, এক নম্বরে দুটো থাকবে, 2 মার্কস। এসে কেউ যেগুলো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে, যেগুলো তোমার হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন, এখান থেকে একটা থাকবে। আর লং অ্যান্সার টাইপ কোশ্চেন বা এলএ কিউ, সেই কোশ্চেনটা থাকবে 3 মার্কসের একটা থাকবে। টোটাল মার্কস থাকবে 8 নম্বরে। আমার ভিডিওটা দেখার পর এই 8 এর 8 তুমি পাবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম তোমাকে। 8 এর 8 পাওয়ার জন্য ভিডিওটা তোমাকে দেখতেই হবে। এখান থেকে 8 এ 8 পেয়ে যাওয়া মানে তুমি কিন্তু অনেকটা নাম্বার এখানে ক্লিয়ার করে গেলে। ওকে, চলো ভাই এবার শুরু করি চ্যাপ্টারের মানে মেন পার্ট। দেখো, এই চ্যাপ্টারটা প্রথমে খুললেই তুমি ফার্স্ট পেজে যেটা পাবে সেটা হচ্ছে চাপ। বই যদিও ফিজিক্যাল সায়েন্স বই যদিও 6 মাস বাদে 3 মাস বাদে একবার খোলো, কিন্তু ফার্স্ট বইটা খুললেই তুমি কি দেখতে পাবে? ফার্স্ট বইটা খুললে তুমি চাপ দেখতে পাবে, হোয়াট ইজ প্রেসার। দেখো ভাই, চাপের সংজ্ঞায় বইতে লেখা থাকবে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। চাপের ফর্মুলা কি? চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। এবার আমাকে দেখতে হবে বল আর চাপের মধ্যে তফাৎ কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফোর্স এন্ড প্রেসার। ধরো, আমি এই বোর্ডের উপর এই আঙুল দিয়ে একটা বল প্রয়োগ করছি, যে জোরটা আমি লাগাচ্ছি টেবিলের এই বোর্ডের উপর, এটা হচ্ছে আমি বল প্রয়োগ করছি। কিন্তু কখন এই বলটাকে আমি চাপ বলবো? ধরো, তুমি বোর্ডের উপরে এই যে যে তুমি জোর প্রয়োগ করছো হাত দিয়ে, এটা হচ্ছে আমি একটা বল প্রয়োগ করছি। যখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এই বলটা প্রয়োগ করলে কতটা এরিয়া জুড়ে বা কতটা ক্ষেত্রফল জুড়ে প্রয়োগ করলে, তখন এই বলটা হয়ে যাবে তোমার কি? চাপ। তাই জন্য চাপের ফর্মুলা লেখা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তুমি বল প্রয়োগ করছো, কতটা এরিয়া জুড়ে বল প্রয়োগ করছো, কতটা ক্ষেত্রফল জুড়ে বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে তোমার চাপ। তাই চাপের ফর্মুলায় আমি দেখতে পাচ্ছি বল বাই ক্ষেত্রফল, ফোর্স বাই এরিয়া। তাহলে সংজ্ঞায় কি বলবে? একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। এবার আমরা আসছি চাপের একক বা ইউনিট। খুব গুরুত্বপূর্ণ, ফিজিক্যাল সায়েন্সের প্রতিটা ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট গুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো, চাপের একক কি ভাই? ফর্মুলা পারলে একক তুমি এমনিই পারবে। কি করে? দেখো, এককে কি আসবে? বলের একক কি? সবাই জানে বলের একক নিউটন, ক্লাস 6-7 এ পড়ানো হয়। বলের একক হচ্ছে নিউটন। আর ক্ষেত্রফল বা ক্ষেত্রফলের একক হয় মিটার স্কোয়ার, যেটাকে তোমরা অঙ্কে বর্গ মিটার বলো, ঠিক আছে? সেটাকে বলা হয় মিটার স্কোয়ার। তাহলে চাপের একক কি হলো? নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন বাই মিটার স্কোয়ার। এবারে নিউটন বাই মিটার স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখি, নিউটন পার মিটার স্কোয়ার, পার মানে বাই আছে, নিউটন পার মিটার স্কোয়ার। বইতে তোমরা আরেকটা জিনিসও দেখবে, এই নিউটন পার মিটার স্কোয়ারটাকে আরেক ভাষায় বলেছে নিউটন ডট মিটার -2। এমসিকিউ তে জীবনে তুমি এটা পাবে না, এমসিকিউ তো অপশনে পাবে এই অপশনটা। এটাকে আমরা কিভাবে করি ভাই? সিম্পল ব্যাপার, নিউটনের সাথে মিটার স্কোয়ারটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে? তুমি ধরো ভাগ করে মানে ভাগ দিয়ে লেখার ইচ্ছে নেই, তুমি গুণ দিয়ে লিখবে। তাহলে গুণ দিয়ে লেখার জন্য এই নিউটনের সাথে মিটার স্কোয়ার ভাগ হয়ে আছে, মাঝখানে ডট থাকা মানে গুণ। যখন তুমি যে জিনিসটা ভাগ হয়ে আছে সেই জিনিসটাকে যদি পাশে গুণ দিয়ে লিখতে চাও, তাহলে মাথায় থাকা পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। ওই জন্য আমরা লিখেছি কি নিউটন ডট মিটার -2। পরীক্ষা একটা এমসিকিউ আসবে, চাপের একক হলো, চাপের একক হলো দিয়ে পরীক্ষা অপশনে এইটা থাকবে না ভাই, পরীক্ষা অপশনে থাকবে এইটা। ওকে, এবার এটা হচ্ছে এসআই একক, নিউটনের এটা এসআই একক। এই এককটাকে আরেক ভাষায় বলা হয় পাস্কাল। কি বলা হয়? পাস্কাল। এটা হচ্ছে চাপের এসআই সিস্টেম একক।
ওকে, সব জায়গায় এখন এসআই সিস্টেমে ধরা হয়, সিজিএস এখন কোনো জায়গায় ধরা হয় না, এসআই সিস্টেমে। তাহলে এসআই সিস্টেমে চাপের একক কি? পাস্কাল। বোঝা গেল? এবার আমি চাপের অন্যান্য একক, আরো কয়েকটা একক আছে, সেই এককগুলো নিয়ে কথা বলবো। দেখো দেখো আমরা একটু আগে দেখলাম যে চাপের একটা একক দেখলাম নিউটন পার মিটার স্কয়ার আর পাস্কাল। এবার চাপের অন্যরকম আরো একক হয়। দেখো আমরা যেটা বায়ুমণ্ডলীয় চাপ বলি, মানে বায়ুমণ্ডল আমাদের কি চাপ প্রয়োগ করে, সেটাকে আমরা 1 atm প্রেসার বলি। 1 atm মানে 1 atmosphere প্রেসার, এক বায়ুমণ্ডলীয় চাপ। এবার এই এক বায়ুমণ্ডলীয় চাপ মানে আমরা কি বুঝি? 76 সেন্টিমিটার উঁচু একটা পারস্তম্ভ যে চাপ দেয় সেটাকে আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ বলি। ক্লাস 9-এ পড়েছিলাম, ওই টনিসেটের ব্যারোমিটার ছিল, সেখানে আমরা পড়েছিলাম বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। এক এটিএম মানে এক অ্যাটমসফিয়ার প্রেসার বা এক বায়ুমণ্ডলীয় চাপ সমান সমান 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। ওকে, আবার সমান সমান দিয়ে লেখা আছে 1.013 বার। এই বারটা হচ্ছে চাপের একটা বড় একক। তাহলে তোমাকে পরীক্ষা এরকম দিতে পারে 1 atm সমান সমান কত বার, 1 atm সমান সমান কত বার, তখন তুমি লিখবে 1.013 বার। এবার এক এটিএম এর ভ্যালু আছে এখানে 1 আর এখানে 1.013। যেমন কি আছে, ইউনিট চেঞ্জ করলে সে ভ্যালু গুলো পাল্টায়। ধরো আমি সাপোজ বলছি তোমাকে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে ভাই মিটারে যখন ছিল ভ্যালু ছিল 1, যে সেন্টিমিটারে গেল ওর ভ্যালু হলো 100। যেমনি এখানে অ্যাটমসফিয়ার প্রেসার ছিল 1, কিন্তু ওকে যখন বার এককে প্রকাশ করলাম তখন এই এক ভ্যালুটাই পাল্টে গেল 1.013। আবার 1 atm সমান সমান 760 টর, টর একটা চাপের একক। এগুলো তো চাপের ভ্যারিয়াস এককগুলো, ঠিক আছে। পরীক্ষায় তোমাকে এখান থেকে একটা শূন্য স্থান দিতে পারে 1 atm সমান সমান কত টর, তখন তুমি লিখবে ইজিলি 760 টর। বা তোমাকে এটাও দিতে পারে এটিএম এর টরের জায়গা তোমাকে দিয়ে দিল 1 atm সমান সমান কত বার, তো তুমি সেখানে লিখবে 1.013 বার। বোঝা গেল? এই ছিল চাপের কতগুলো ইউনিট। এই ইউনিট গুলো অন্তত পড়ে নেওয়া, বইতে সবার বইতে মোটামুটি আছে। এবার আমি চলে আসবো আমাদের যে এরপরে যে সূত্রগুলো আছে। ফার্স্ট যে সূত্রটা আছে সেটা বয়েলের সূত্র, সেটা পড়ানো যাক। চলো দেখো, ফার্স্টে আছে বয়েলস ল মানে বয়েলের সূত্র। তুমি এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো সূত্র পাবে, চার্লস ল পাবে, বয়েলস ল পাবে, অ্যাভোগাড্রো ল পাবে, ঠিক আছে। যদি এটা মনে করো যে তুমি সূত্রগুলো মুখস্থ করে পরীক্ষায় গিয়ে বমি করে দেবে, তাহলে কিন্তু একটা সূত্র পরীক্ষায় নামবে না। তার কারণ হচ্ছে ভাই এই সূত্রগুলো অনেকটা একই রকম। তাই তুমি যদি মনে করো চার্লস বয়েল এগুলো আমি হুবহু মুখস্থ করে পরীক্ষায় চলে যাবো, তাহলে বাড়ির বাইরে বেরোনোর পরই সেটা ভুলে যাবে, পরীক্ষার হল তো অনেক দূরের কথা। কিন্তু আমি আজকে তোমাকে এমন একটা ট্রিক্স শিখিয়ে দেবো, সেই ট্রিকটার জন্য তুমি সেই সূত্রগুলো মুখস্থ না করে গেলেও পরীক্ষায় লিখতে পারবে। এক্স্যাক্টলি মুখস্থ না করে গেলেও তুমি পরীক্ষায় কিভাবে লিখবে, ওই ট্রিকটাই আমি আজকে তোমাকে শেখাবো। একটা সূত্রে শেখাবো, প্রতিটা সূত্রে একই ট্রিক অ্যাপ্লাই হবে। দেখো ভাই ট্রিকটা কি হবে, প্রথমে তোমাকে যখন পরীক্ষায় কোশ্চেন দেবে বয়েলের সূত্রটি বিবৃত করো, তুমি সূত্রটাকে এখন অ্যাভয়েড করো, সূত্রটাকে এখন দেখো না। তুমি শুধু তোমার যেটা কাজ, তোমার যেটা মনে রাখার দরকার সেটা হচ্ছে এই গাণিতিক রূপটা ভি প্রপোর্শনাল 1/p হাতে লিখে নিয়ে চলে যাও বা পায়ে লিখে নিয়ে চলে যাও, কিন্তু পরীক্ষায় এই গাণিতিক রূপটা নিয়ে যাও। এই গাণিতিক রূপটা যদি একবার নিয়ে যেতে পারো তাহলে তোমার সূত্র নিজে থেকে নামবে। কিভাবে? গাণিতিক রূপটায় লেখা আছে ভি প্রপোর্শনাল 1/p। ওকে, আচ্ছা আমি গাণিতিক রূপটা দিয়ে সূত্র বানাবো, সূত্র দেখবোই না করে। ভি মানে হচ্ছে কোনো গ্যাসের আয়তন আর পি মানে হচ্ছে সেই গ্যাসের চাপ। এই চিহ্নটাকে বলা হয় সমানুপাতিক সাইন বা প্রপোর্শনাল সাইন বলা হয়। ওকে, আচ্ছা দেখো এই সূত্রের মধ্যে আমাকে এখানে দেওয়া আছে আয়তন দেওয়া আছে আর চাপ দেওয়া আছে। কি কি দেওয়া নেই আমার এই সূত্রে সেটা আগে তুমি ভাবো। আমাকে এই সূত্রের মধ্যে কি কি দেয়নি, এই সূত্রে আমাকে ভর দিয়ে দেয়নি, মাস দিয়ে দেয়নি, আর কি দিয়ে দেয়নি, উষ্ণতা দিয়ে দেয়নি, পরম উষ্ণতা বা টেম্পারেচার দেওয়া নেই, ঠিক আছে। যেগুলো আমার এই সূত্রে দেওয়া নেই সেগুলো দিয়ে আমার সূত্র শুরু হবে। এই মানে গাণিতিক রূপটার মধ্যে আমার ভর দেওয়া নেই আর উষ্ণতা দেওয়া নেই, তাহলে ফর্মুলাটা মানে সূত্রটা শুরু হবে কি দিয়ে? স্থির উষ্ণতায়। যেগুলো এখানে দেওয়া নেই সেগুলো স্থির থাকে, অলওয়েজ সেগুলো কনস্ট্যান্ট থাকে, সেগুলো একই রকম থাকবে, চেঞ্জ হবে না। আমার এখানে কি কি দেওয়া নেই? আমার এখানে দেওয়া নেই হচ্ছে ভর দেওয়া নেই আর উষ্ণতা দেওয়া নেই। তাহলে সূত্রটা শুরু হবে কি দিয়ে? সূত্রটা শুরু হবে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে দেওয়া নেই, তার মানে এটা স্থির থাকবে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কি কি দিয়ে দিয়েছে আমাকে গাণিতিক রূপে? আয়তন দিয়েছে আর চাপ দিয়েছে, মাঝখানে দেওয়া আছে সমানুপাতিক চিহ্ন। আচ্ছা এই সমানুপাতিক চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এই সমানুপাতিকের দুপাশে যারা থাকে তারা পরস্পরের সাথে সমানুপাতে থাকে। সমানুপাতে মানে এদিকে জিনিসটাও যদি বাড়ে তারপর এদিকে জিনিসটাও বাড়লো। কিন্তু এখানে একটা জিনিস সেটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন দেওয়ার পর এখানে 1/, দেওয়া আছে।
কোনো জিনিস সমানুপাতিকের পরে যদি 1/, দেওয়া আছে সেটা মানে ব্যস্তানুপাতিক বোঝায়। সমানুপাতিকের জন্য এই সাইনটা ইউজ করা হয়, ব্যস্তানুপাতিকের জন্য কোনো সাইন নেই, আবিষ্কার হয় এই সাইন। এখন কি করা যাবে, তাই জন্য ব্যস্তানুপাতিকটা আমরা কি দিয়ে বলি, 1/, দিয়ে বলি। ধরো তোমাকে এই জায়গাতে সেম জিনিস যদি v/p দেওয়া হতো তাহলে তুমি বুঝতে পারবে সমানুপাতিকে আছে, কিন্তু এখানে যেহেতু 1/p দেওয়া আছে তার মানে এরা পরস্পর ব্যস্তানুপাতে আছে, মানে এটা বাড়লে এটা কমবে। তাহলে ফর্মুলায় আমার দেওয়া নেই উষ্ণতা আর ভর, আর ফর্মুলায় আমার দেওয়া আছে কি দেওয়া আছে, আমার গাণিতিক রূপে আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে। যেগুলো দেওয়া থাকে সেগুলো চেঞ্জ হয়, যেগুলো দেওয়া থাকবে না সেগুলো চেঞ্জ হবে না। তাই জন্য সূত্র স্টার্ট হবে কি কি নেই এর মধ্যে, কি কি নেই এর মধ্যে, আমার উষ্ণতা নেই আর কি নেই, ভর নেই। তাহলে শুরুটা কি দিয়ে হবে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। একদম সিম্পল ব্যাপার, এটা ব্যস্তানুপাতে আছে। তাহলে তোমাকে আগে গাণিতিক রূপটা হাতে লিখে নিয়ে গেছো পরীক্ষা, হাত থেকে তুমি দেখে খাতায় টুকে নিলে, ঠিক আছে? হাত থেকে খাতায় যখন টুকলে তখন তুমি কি দেখলে এটা রয়েছে, এবার তুমি এখান থেকে কি করে বার করবে, আচ্ছা আমার এই অঙ্কে আমার এই ফর্মুলায় কি দেওয়া হবে, ভর দেওয়া নেই আর উষ্ণতা দেওয়া নেই। তাহলে শুরু করবো কি দিয়ে, যেগুলো দেওয়া নেই সেগুলো স্থির থাকবে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার সূত্রটা দেখি কি লেখা আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত। সিম্পল, তুমি এটা না পড়া এটা লিখে নিচ্ছ হাতে পায়ে যেখানে কিছু ইজিলি সূত্র নেবে। এবার আমাকে যদি এটা গাণিতিক রূপটা করতে বলে আমি কিভাবে করব, এখানে যে সমানুপাতিক চিহ্নটা আছে এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে আমি যদি সমান সমান বসাতে চাই তাহলে সমান সমানের ওপাশে একটা ধ্রুবক বসে, একটা কনস্ট্যান্ট বসে। আমি এখানে কনস্ট্যান্ট হিসেবে কি নেব, কে নেব। কে নেওয়ার পর এখানে গুণ দেবো, যে 1/p যেরকম আছে 1/p থাকবে। ওকে, আচ্ছা। তারপর আমার v সমান সমান কে এর সাথে 1 গুণ হলে কেই থাকবে আর নিচে পড়ে থাকবে p। এবার এদের মধ্যে তুমি ক্রস গুণ করো, ক্রস গুণ কি করে করবো, v এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কে এর সাথে 1 গুণ হলে এখানে হবে কে, আর এদিকে হবে p এর সাথে v গুণ করলে pv, অর্থাৎ pv সমান সমান k। এটা হচ্ছে আমার গাণিতিক। তোমাকে যদি পরীক্ষায় দেয় যে বয়লের সূত্রটা বিপরীত করো, সূত্রটা চুপচাপ লিখবে, লেখার পরে গাণিতিকটা করবে, 2 এ 2 পাবে। যদি ভুল না করো তো, ভুল করলে সুন্দর। এই হচ্ছে আমার মেইন জিনিস। তাহলে এদিকে একটু ডান দিকে তোমাকে লিখে দিতে হবে যে এই রাশিগুলোকে তুমি কি হিসাবে ধরেছো। ওকে, বয়লের সূত্র কমপ্লিট। এবার আমি এই বয়লের সূত্র থেকে একটা ফর্মুলা পাই, যে ফর্মুলা দিয়ে তুমি অঙ্ক করো, ঠিক আছে? সেই ফর্মুলাটা আমি তোমাকে দেখাবো কি করে ফর্মুলাটা পাওয়া যায়। দেখো আমি দুখানা গ্যাস জার নিয়েছি, এটা একটা গ্যাস জার, এটা একটা গ্যাস জার। ওকে, এই গ্যাস জারের মধ্যে যে গ্যাসটা রয়েছে প্রথম স্টেজে, মানে ধরো ফার্স্ট তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, প্রথম 1 ঘন্টায় তুমি এই গ্যাসের মধ্যে যে কন্ডিশন গুলো ছিল সেইখানে গ্যাসটার আয়তন ছিল v1 আর চাপ ছিল p1। 1 ঘন্টা পরে সেই গ্যাসটার আয়তন আর চাপ তুমি চেঞ্জ করেছো, তো চেঞ্জ করার পর ওর আয়তন হচ্ছে v2 আর প্রেসার হচ্ছে p2। ওকে, আচ্ছা। এবার এই যে গ্যাসের যে v1 হয়েছে, v ফর ভলিউম, তোমরা জানো ভলিউম আয়তনকে ইংরেজি ভলিউম বলে, তাই জন্য v দিয়ে লেখা হয়। সেখানে এই যখন এক্ষেত্রে আয়তন ছিল v1 এর চাপ ছিল p1, তখন বয়লের সূত্রটা কি অ্যাপ্লাই হবে, v1 প্রপোর্শনাল 1/p1। আর যখন v2 p2 হলো, মানে অন্তিম, এটাকে আমরা বলি অন্তিম আয়তন, এটাকে বলি প্রাথমিক আয়তন, এটাকে বলি অন্তিম আয়তন বা শেষ আয়তন। এটাকে বলি প্রাথমিক চাপ, এটাকে বলি অন্তিম চাপ। ওকে, ফাইনাল প্রেসার বলা। এক্ষেত্রে কি হবে, v2 প্রপোর্শনাল 1/p2। আমি সেম ভাবে যদি গাণিতিক রূপটাকে নামাই, আগেরবার যেরকম করলাম, কিভাবে হবে, v1 প্রপোর্শনাল সাইনটা তুললে সমান সমান বসে, তার জন্য একটা কনস্ট্যান্ট বসবে এদিকে, আর এদিকে গুণ দিয়ে দিকে 1/p1 থাকবে। ওকে, তারপর এখান থেকে কি হবে, v1 এদিকে কে এর সাথে 1 গুণ হলে কে আর নিচে পড়ে থাকবে p1। এবার আমি এখান থেকে যদি ক্রস গুণ করি তাহলে এদিকে হবে p1 v1 সমান সমান k। অ্যাজ ইউজুয়াল এই পাশটাও যদি সেম ভাবে করি, v2 সমান সমান k ইনটু 1/p2, তারপর সেখান থেকে v2 সমান সমান k/p2। এবার এখানে যদি ক্রস গুণ করি তাহলে p2 v2 সমান সমান k। এবার একটা জিনিস দেখো, এদিকেও p1 v1 মানে k, আবার এদিকেও p2 v2 মানে k, অর্থাৎ এই p1 v1 মানেও k, আবার p2 v2 মানেও k। তার মানে p2 v2 আর p1 v1 এর মান সেম। তাই জন্য আমি দুটোর থেকে এই জিনিসটা লিখতে পারি, p1 v1 সমান সমান p2 v2। এই হচ্ছে আমার একটা ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা অঙ্ক করা এটা, এটাতে আমরা অঙ্ক করব। তাহলে কি করে করলাম, দেখো p1 v1 সমান সমান k, p2 v2 সমান সমান k। তার মানে এর ভ্যালুও k আবার এর ভ্যালুও k, তার মানে দুজন তো সেম হয়, তাই জন্য দুজনকে সমান সমান দিয়ে দিলাম। ওকে, এবার এখান থেকে আমি একটা জিনিস দেখাচ্ছি, তোমরা
এই যে বয়েলের সূত্রে যে আমরা সূত্রটা দেখলাম, বয়েলের সূত্রটা আমরা কি দেখেছিলাম, বয়েলের সূত্রটা আমরা দেখলাম, বয়েলের সূত্রে আমরা দেখলাম কি যে ভি প্রপোর্শনাল 1/p। এবারে সূত্রটা কাজ করে কিভাবে ভাই, এখানে বলছে আয়তন আর চাপ নাকি পরস্পরের সাথে ব্যস্তানুপাতে কাজ করে। মানে আয়তন যদি, ভলিউম যদি বাড়িয়ে দাও তাহলে প্রেসার কমে যাবে। ঠিক আছে, কিভাবে কাজ করে দেখো, তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটায় তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে সিলিন্ডারটা আঁকা রয়েছে, সেই ফার্স্ট সিলিন্ডারটায় তুমি যে হলুদ রঙের অংশটা, সেই হলুদ রঙের অংশটা হচ্ছে সেই গ্যাসের আয়তন, মানে কতটা জায়গা জুড়ে গ্যাসটা রয়েছে। ঠিক আছে, উপরে একটা পিস্টন দেওয়া আছে, এই পিস্টনটা উপরে দেওয়া আছে। এবার এখানে দেখো প্রথম জারটার নিচে লেখা আছে ভি, মানে প্রথম জারটার ফার্স্ট ক্ষেত্রে আয়তন, গ্যাসটার আয়তন হচ্ছে ভি, আর চাপ ওপর লেখা আছে পি। ওকে, নেক্সট ছবিটায় খেয়াল করলে দেখবে, 2 নম্বর ছবিটায় খেয়াল করলে দেখবে যে পিস্টনটা দিয়ে গ্যাসটাকে চাপ দেওয়া হচ্ছে। যেই চাপ দেওয়া হচ্ছে তখন গ্যাসটা যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, গ্যাসটা চলে আসছে একটা ছোট্ট জায়গার মধ্যে। তার কারণ আয়তন কি হচ্ছে, আয়তন কমে যাচ্ছে। এবার তুমি একটা সাপোজ জিনিস বলো, গ্যাসটাকে যখন তুমি ছড়িয়ে রেখেছিলে ও কিন্তু সেই সিলিন্ডারের দেওয়ালে কম চাপ দিচ্ছিল, যেই তুমি ওকে ছোট জায়গার মধ্যে আনলে ও প্যাকড হওয়ার সাথে সাথে দেওয়াল, সিলিন্ডারের দেওয়ালে প্রচন্ড জোরে চাপ পাচ্ছে। তার মানে কি, তুমি যখন পিস্টন প্রয়োগ করে গ্যাসের ভলিউম মানে আয়তনটা কমালে ওর চাপ বেড়ে গেল ভাই। বয়েল ওটাই বলেছিল যে আয়তন আর চাপ পরস্পরের সাথে ব্যস্তানুপাতে থাকে। আয়তন তুমি পিস্টন দিয়ে চাপিয়ে কমালে চাপ বেড়ে গেল। তো সেকেন্ড ক্ষেত্রে দেখো ভলিউম হয়ে গেল আমার v/2, মানে ভলিউম হয়ে গেল অর্ধেক, কিন্তু চাপ হয়ে গেছে দেখো 2p, সিলিন্ডারের উপরে লেখা দেখো 2p। তারপরের ক্ষেত্রে আবার থার্ড কেসে দেখো ভালো করে, থার্ড কেসে তুমি দেখতে পারবে আয়তন হাফেরও হাফ করা হলো, দেখো পিস্টন দিয়ে আরো চেপে দেওয়া হয়েছে, মানে গ্যাসের আয়তন একদমই কমে গেছে। দেখো একদম লাস্ট ছবিটায় হলুদ রঙের অংশটা এইটুকু জাস্ট, মানে আয়তন একদমই কমে গেছে। তাহলে চাপ কি হবে, চাপ দ্বিগুণ হয়ে যাবে। দেখো আয়তন হচ্ছে v/4, মানে অর্ধেকের অর্ধেক করা হয়েছে। আর প্রেসার কি হয়ে গেছে, প্রেসার হয়ে গেছে, ভালো করে দেখো, প্রেসার হয়ে গেছে ওখানে 4p, মানে প্রেসার হয়ে গেছে 4 গুণ। অর্থাৎ এখানে এই সূত্র অনুযায়ী আমরা এটাই বলতে পারি যে চাপ আর আয়তন পরস্পরের সাথে ব্যস্তানুপাতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার আমরা দেখবো যে অঙ্কটা, যে ফর্মুলাটা আমরা পেলাম P1V1 = P2V2, সেটা দিয়ে আমরা কি অঙ্ক করতে পারি। আমি একটা অঙ্ক দেখাবো, ঠিক আছে, এই অঙ্কটা তোমরা দেখতে পাবে। আচ্ছা, এবার দেখো এই যে ফর্মুলাটা আমি পেলাম বয়েলস ল থেকে, P1V1 = P2V2। ঠিক আছে, এখানে P1 হচ্ছে তোমার প্রাথমিক চাপ, P2 হচ্ছে অন্তিম চাপ, এটা হচ্ছে ইনিশিয়াল প্রেসার, এটা হচ্ছে ফাইনাল প্রেসার, এটা হচ্ছে প্রাথমিক আয়তন বা ইনিশিয়াল ভলিউম, আর এটা হচ্ছে V2, মানে হচ্ছে অন্তিম আয়তন বা ফাইনাল ভলিউম। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যে অঙ্কটা করি, যেটা স্ক্রিনে দেওয়া আছে অঙ্কটা দেখো, স্ক্রিনের মধ্যে যে অঙ্কটা আছে সেখানে লেখা আছে 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোন গ্যাসের আয়তন 5 লিটার হলে স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার হবে। আমি অঙ্কগুলো করার আগে একটা নিয়ম বলে দিই ভাই, যদি নিয়মটা ফলো করো তাহলে অঙ্কগুলো পারবে, মানে অঙ্কগুলো ইজি হবে। পারবে তো সবাই, দেখে দেখে এদিকে অঙ্ক করে দেওয়া যায়, কিন্তু পারবে, নিজে থেকে পারবে অঙ্কগুলো। সেই নিয়মটা কি দেখো, তোমাকে অঙ্কটা পড়ে আগে দেখতে হবে অঙ্কর মধ্যে আমাকে কি কি ডেটা দিয়ে দিয়েছে। এখন তুমি এই একটা সূত্র পাচ্ছ, আমি যখন পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করাবো সেখান থেকে মোটামুটি তুমি 4-5টার মতো সূত্র পাবে। এবার সূত্রগুলো অনেকটা একই রকম, তুমি কি করে বুঝবে কোন অঙ্কে কোন সূত্র অ্যাপ্লাই করবে। তার জন্য যে নিয়মটা সেটা হচ্ছে অঙ্কটা আগে পড়ো, অঙ্কটা পড়ার পর তুমি আগে দেখে নাও অঙ্কের মধ্যে আমাকে কি কি ভ্যালু দিয়ে দিয়েছে। দেখো আমি অঙ্কটা করছি, প্রথম অঙ্কটা কি বলেছে, 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, প্রথমেই চাপ বলেছে মানে, P1 প্রাথমিক চাপ কত বলেছে, 75 সেন্টিমিটার। ওকে, লিখে নিলে যে যে ডেটাগুলো দিয়েছে সেগুলো তুমি ডান দিক করে সুন্দর করে লিখে নাও, 75 সেন্টিমিটার। আচ্ছা, তারপর যদি 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে, তাহলে এটা হচ্ছে প্রথম আয়তন গুলো, তাই জন্য V1 আয়তন হচ্ছে V1 কত দিয়েছে, 5 লিটার। ওকে, হলে স্থির উষ্ণতায় কত চাপে, মানে তোমাকে চাপ জানতে, কত চাপ মানে কি, দ্বিতীয় চাপটা জানতে চেয়েছে, মানে তার মানে কি P2 আমাকে জানতে চেয়েছে কত চাপে তার আয়তন 1 লিটার হবে। মানে এবার লাস্ট আয়তন বলেছে, মানে ফাইনাল ভলিউম যেটা V2 অন্তিম আয়তন, সেটা বলেছে 1 লিটার। হয়ে গেল ভাই, ডেটা গুলো লিখে নিলে, ডেটাগুলো লিখে নিলে কি কি আছে আমার এখানে, P1 আছে, P2 আছে, V1 আছে, V2 আছে। এবারে P1 V1 আর P2 V2 দিয়ে কোন ফর্মুলা তোমার কাছে অ্যাভেলেবেল, তোমার কাছে একটাই ফর্মুলা অ্যাভেলেবেল, P1 V1 = P2 V2। যদি এখানে অন্য কোনো ডেটা দেওয়া থাকতো তাহলে তোমার এই ফর্মুলা অ্যাপ্লাই হতো না, তখন তুমি অন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে। তাই জন্য আগে অঙ্ক করে কি কি ডেটা আমাকে দিয়ে দিয়েছে ভাই, সেটাকে আগে ডান দিক করে লিখে দাও। দেখো আমি এই সূত্রের মধ্যে মানে ভ্যালু গুলো পুট করে দেবো, একদমই ইজি ব্যাপার ভাই, একদমই সোজা। P1 এর কত আছে, 75,
V1 এ কত আছে? V1 এ আছে 5। P2 তে কত আছে? P2 তে আছে, P2 তে কিছু নেই মানে P2। V2 তে কত আছে? 1 লিটার। তো এখানে 1 লিটার। ওকে, এবার আমি যেহেতু P2 বার করব, P2 যেহেতু বার করব, তাই জন্য P2 টাকে দিকে রেখে একটা ওদিকে নিয়ে যাবো। মানে যেটা আমাকে বার করতে হয় সেটা অবভিয়াসলি সমান সমান একদিকে রাখতে হয়। 1 ওদিকে নিয়ে যাওয়া যায়, না নেওয়া যায়। তাই এখানে তুমি যদি 75 গুণ 5 করো, তাহলে এখানে তোমার 75 ইন্টু 5, তার মানে তোমার P2 অ্যান্সার বেরোবে 375। চাপের একক তোমাকে সেন্টিমিটার বলে দিয়েছে, তাই তুমি এখানে তোমার একক সেন্টিমিটারই হবে। তার মানে তোমার P2 কত বেরোলো, অন্তিম চাপ কত বেরোলো? 375 সেন্টিমিটার। উত্তর লিখে দাও, অন্তিম চাপ হবে 300 অন্তিম চাপ হবে 375 সেন্টিমিটার। এই হলো আমার একটা অঙ্ক। এখান থেকে এই বয়লের সূত্র, এই সূত্রটা থেকে এরকম একটা অঙ্ক হয়। হয়ে গেল বয়লের সূত্র কমপ্লিট, একটা প্রবলেম করিয়ে দিলাম। এবার আমি আছি চার্লস ল। এবার আমি দেখবো চার্লসের সূত্র। আগেরটা ছিল বয়েলস ল, এবার আসবো চার্লস ল। চার্লস লতে একইভাবে হবে। একইভাবে কি নিয়ম বলেছিলাম, গাণিতিক রূপ দেখবো, তারপর সূত্র নিজে নিজে বানাবো। সূত্র আমি মুখস্থই করবো না ভাই। এটা তুমি পরীক্ষার আগের দিন আমার ভিডিও দেখো, পরীক্ষার আগের দিনে বই করবো ভৌত বিজ্ঞান, পরীক্ষার আগের দিন আমার ভিডিও দেখো, তুমি পরীক্ষায় গিয়ে সব অ্যান্সার করে আসতে পারো এই চ্যাপ্টার থেকে, যেহেতু এই ভিডিওটা এই চ্যাপ্টারে দেবো। এরপর চার্লস ল এর গাণিতিক রূপটা দেওয়া আছে ভি প্রপোর্শনাল টি। এখানে কিন্তু 1/, নেই, আগেরটা 1/p ছিল। তার মানে এরা একদম অরিজিনাল সমানুপাতিকে আছে। তো এরা সমানুপাতে আছে, এটা বাড়লে এটাও বাড়বে। কি কি দেওয়া নেই এখানে? আগে আমাকে গাণিতিক রূপে কি কি দেখতে হয়, কি কি দেওয়া নেই? ভর দেওয়া নেই আর চাপ দেওয়া নেই। পি দেওয়া নেই, ভর দেওয়া নেই আর চাপ দেওয়া নেই। আমি কি বললাম, যেগুলো থাকে না সেগুলো দিয়ে শুরু করতে হয়, আর যেগুলো থাকে না সেগুলো স্থির থাকে। তারপর সূত্র শুরু হবে কি দিয়ে? নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আর ভর নেই, তাই জন্য নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। সমানুপাতে পরিবর্তিত হয় মানে এটা বাড়লে এটাও কমবে। বয়েলে একটা বাড়লে একটা কম ছিল, কিন্তু এখানে এটাও বাড়লে এটাও বাড়বে। ক্যাপিটাল টি দিয়ে পরম উষ্ণতা লেখা হয়, ঠিক আছে? পরম স্কেল কি এর পরে আমি পড়াবো, তখন দেখতে হবে পরম উষ্ণতা। তাহলে আবার বলি সূত্র কিভাবে লিখবে? গাণিতিক রূপটা হাতে টুকে নিয়ে গেছো, কোনো রকম ভাবে পরীক্ষার খাতায় নামিয়ে দিচ্ছ, যে গাণিতিক রূপ থেকে সূত্র বানাবো। কি করে বানাবো? তোমার খাতা থেকে বন্ধুরা ঢুকবে, ভাবছে তুমি কি করে গাণিতিক রূপ থেকে সূত্র বানিয়ে দিচ্ছ। দেখ কিভাবে করবে। তোমার এখানে দেওয়া নেই কি, ভর দেওয়া নেই আর চাপ দেওয়া নেই। এতদিন তুমি ঢুকেছো, আমি ভিডিও দেখাবো, তোমার খাতা থেকে বন্ধুরা ঢুকবে, আলাদাই। এরপর তাহলে এখানে কি চাপ দেওয়া নেই, ভর দেওয়া নেই। তার মানে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে চার্লসের সূত্র, লেখা আছে এটাই। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। তোমাদের বইতে চার্লসের সূত্রটা একটু অন্যরকম দেওয়া আছে, দেখো 1/273 বলে দেওয়া আছে। ওই সূত্রটাও তোমরা পড়তে পারো, ওটা একটুখানি কঠিন, তাই আমি এটা ইজিলি লিখে দিলাম। স্ক্রিনশট নিয়ে খাতায় ঢুকে ফেলে, যদি খাতার সামনে থাকে তো। এরপর আমি এটা যদি গাণিতিক রূপ করি, গাণিতিক রূপ কিভাবে করবো? ভি প্রপোর্শনাল উঠে গেলে সমান সমান একটা কে দিয়ে ইনটু টি, তার মানে ভি সমান সমান কে টি। এবার এই কনস্ট্যান্টটাকে একদিকে রাখবো, রেখে টিটা ওদিকে নিয়ে যাবো, তাহলে হয়ে যাবে ভি বাই টি। কে সমান সমান ভি বাই টি। এটা হয়ে গেল আমার চার্লসের সূত্রের গাণিতিক রূপ কমপ্লিট। চার্লসের সূত্র তুমি বিবৃত করো বললে চার্লসের সূত্রটা লিখবি, লেখার পর এখানে আমার গাণিতিক রূপটা নামাতে হবে। তুমি গাণিতিক রূপ লিখবে, দিয়ে আর গাণিতিক রূপ নামিয়ে দেবে, তারপর সূত্র। কারণ আমি তোমাকে এটাই শেখালাম যে গাণিতিক রূপ থেকে সূত্র বানাবো, মুখস্থ করে যাবো না। বুঝা গেল? মুখস্থ অন্য সাবজেক্টে করো, ভৌত বিজ্ঞানে নয়। এবার আমরা চলে আসছি এই সূত্র থেকে কিভাবে অঙ্ক করবো। এবার দেখো চার্লসের সূত্র থেকে আমি যে অঙ্কটা যে ফর্মুলা করবো, সেই ফর্মুলাটা কি করে পাবো? ধরো দুখানা গ্যাস জার আছে, এই একটা গ্যাস জার, এই একটা গ্যাস জার। ওকে, এটা ধরো ফার্স্ট, এটা ধরো সেকেন্ড স্টেজ, এটা ফার্স্ট এর সেকেন্ড স্টেজ। প্রথম জারটায় যে গ্যাসটা রেখেছি, একই গ্যাস এখানে এখানে আসবে, যে সেই গ্যাসটার প্রথমে আয়তন হচ্ছে V1 আর পরম উষ্ণতা হচ্ছে T1 প্রাথমিক, অন্তিম আয়তন V2 আর অন্তিম উষ্ণতা হচ্ছে T2। ওকে, এবার এটার ক্ষেত্রে যদি আমি চার্লসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে হবে V1 প্রপোর্শনাল T1, আর এটার ক্ষেত্রে যদি করি V2 প্রপোর্শনাল T2। এখান থেকে আমি সূত্রটাকে যদি পরপর নামাই, তাহলে কি হবে? V1 সমান সমান K ইন্টু T1, সেখান থেকে V1 সমান সমান K T1। কে টাকে এদিকে রেখে টিটা যদি এদিকে নিয়ে যায়, গুণ হয়েছিল ভাগ হয়ে যাবে এদিকে গিয়ে, তাহলে V1 বাই T1। এদিক থেকে সেম ভাবে যদি করি, V2 সমান সমান K ইন্টু T2, এখানে আসবে K ইন্টু T2। তারপর সেখান থেকে V2 সমান সমান K T2 গুণ করলে, তারপর সেখান থেকে K টাকে এদিকে রেখে T2 টা এদিকে নিয়ে আসবে, V2 নিচে ভাগ হয়ে বসবে T2। তার মানে তুমি একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো,
V1 T1 সমান সমান কে আছে, আবার V2/T2 সমান সমান কে আছে। V1/T1 সমান সমান কে আছে, আর এদিকে V2/T2 ইজ ইকুয়াল টু কে আছে। তাহলে V1/T1 এর ভ্যালু যেটা, V2/T2 এর ভ্যালু সেটা। আমি দুটোর থেকে এটাই লিখতে পারি ভাই, V1/T1 সমান সমান V2/T2। এটা হচ্ছে আমার অঙ্ক করার ফর্মুলা চার্লসের সূত্র থেকে। ঠিক আছে, এটা ফর্মুলা আমি কি পেলাম, V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। ওকে, আচ্ছা, এরপর যে চার্লসের সূত্র থেকে অঙ্কগুলো করবো, সেটা করার আগে তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে, যেহেতু আমি এখানে চার্লসের সূত্রে পরম উষ্ণতা, টি মানে পরম উষ্ণতা বলে, যেহেতু পরম উষ্ণতা আর নর্মাল টেম্পারেচারের মধ্যে কিছু ডিফারেন্স আছে। অ্যাবসলিউট টেম্পারেচার যেটা থাকে, যে অ্যাবসলিউট টেম্পারেচার আর এই নর্মাল টেম্পারেচারের মধ্যে কিছু ডিফারেন্স আছে। তার আগে বইতে তোমরা একটা জিনিস একটুখানি পাবে, দেখবে বইতে লেখা আছে পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝায়, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। পরম শূন্য উষ্ণতা মানে হচ্ছে এমন একটা টেম্পারেচার, যে টেম্পারেচারটা যে কোনো গ্যাসের আয়তন বা যে কোনো গ্যাসের ভলিউম জিরো হয়ে যায়। এই যে পরম শূন্য উষ্ণতা, পরম বলতে লেখা আছে দেখবে, পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এর ভ্যালু হয় একটা -273°C। পরীক্ষায় দেবে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এর মান কত, যে কোশ্চেন গুলো বলছি ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা পাবে। ঠিক আছে, পরম শূন্য উষ্ণতা সমান, পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273°C বা -273°C। এই উষ্ণতা এলে সমস্ত গ্যাসের আয়তন কি হয়ে যায়, জিরো হয়ে যায়, আয়তন শূন্য হয়ে যায়। ঠিক আছে, এবার আমাদের এখানে দিয়েছে যে পরম স্কেল বা কেলভিন স্কেল। এবার পরম স্কেল বা কেলভিন স্কেলে আমরা কি করে কনভার্ট করি। ধরো তোমাকে অঙ্কে একটা উষ্ণতা দিয়ে দিয়েছে ডিগ্রি সেন্টিগ্রেড, সাপোজ ধরো বলছি তোমাকে অঙ্কে দিয়েছে 27°C। চার্লসের সূত্র থেকে আমরা কি ফর্মুলাটা পেয়েছিলাম, যেটা পেয়েছিলাম V1/T1 সমান সমান V2/T2, তাই তো। এখানে T1 আর T2 মানে টিটা কি ছিল, পরম উষ্ণতা ছিল। ঠিক আছে, পরম উষ্ণতার একক হয় কেলভিন। পরম উষ্ণতার ভ্যালু গুলো বসাতে গেলে আমাকে কেলভিন এককে প্রকাশ করতে হবে। তোমাকে অঙ্কে বলে দিয়েছে 27°C, তোমাকে বলে দিয়েছে ডিগ্রি সেন্টিগ্রেড, তোমাকে কোন এককে নিতে হবে, কেলভিন এককে নিতে হবে, কারণ পরম উষ্ণতা সবসময় কেলভিন এককে বসে, ইউনিট হবে কেলভিন। এবার তাহলে তোমাকে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে কিভাবে নেবে, দুটো নিয়ম হয়। ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতে গেলে আমরা কি করি, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা কেলভিনে নিতে গেলে ডিগ্রি সেন্টিগ্রেড টু কেলভিনে কনভার্ট করতে গেলে আমরা +273 মানে +273 মানে 273 যোগ করি। ধরো তোমাকে বলে দিল 27°C, 27°C কে তুমি কেলভিনে নেবে, কি করবে, ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, আমি কেলভিন নিতে চাইবো, তাই জন্য 273 যোগ করবো। 273 যোগ করলে আমার অ্যান্সার হয় 300 কেলভিন। এই ভ্যালুটা তোমাকে অঙ্কে বসাতে হবে। তোমার অঙ্কে আমাকে পরম উষ্ণতা ক্যাপিটাল টি দেওয়া আছে ফর্মুলায়, পরম উষ্ণতা। পরম উষ্ণতা কোনদিন ডিগ্রি সেন্টিগ্রেড নয়, পরম উষ্ণতা সবসময় কেলভিন স্কেলে বসে। এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিন নিতে গেলে 273 যোগ করলে। এবার তোমাকে যদি আমি বলি যে কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে হবে, ভাই কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে, কি করে আসবে, সেম জিনিস, শুধু এখানে উল্টোটা কি হয়, কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে গেলে 273 মাইনাস করতে হয়, -273। সেম ভাবে তোমাকে যদি পরীক্ষা এরকম বলে দেয়, কোনো একটা অঙ্কে তোমাকে ভ্যালু দিয়ে দিয়েছে 300 কেলভিন, তোমাকে বলেছে ডিগ্রি সেন্টিগ্রেডে মান কত হবে, তুমি কিছুই না 300 কেলভিনের থেকে 273 বিয়োগ করে দেবে, কারণ তুমি কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে যাচ্ছ, তখন মাইনাস করে যাবো, -273 করলে 27°C। বোঝা গেল, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা কেলভিন স্কেলে বা পরম উষ্ণতায় কি করে আসবো। এবার আমি চার্লসের সূত্র থেকে একটা অঙ্ক করব। আচ্ছা, চার্লসের সূত্র থেকে একটা অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দিয়েছে অঙ্কটা। এই অঙ্কটায় আছে দেখবে, নির্দিষ্ট চাপে 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 2 লিটার, চাপ স্থির রেখে উষ্ণতা 546°C করলে সেটার আয়তন কত হবে। তোমাদের বইতে দেখবে একটা অন্য ফর্মুলায় করা আছে যে V θ = V01 + θ/273। এই ফর্মুলায় যাওয়ার দরকারই নেই ভাই, আমি যে ফর্মুলা দেখিয়ে দিচ্ছি সেই ফর্মুলায় করবে, একদম ইজিলি অঙ্ক লাগবে। ওই ফর্মুলা করতে গেলে কিছুই পারবে না, তারপর পরীক্ষায় গিয়ে আপনার কাছে থেকে টুকে লিখতে হবে, কিছু করার নেই। এই ফর্মুলাটা ইজি অ্যাপ্লাই করবে, দেখতে পাবো ইজিলি অঙ্কটা নামবে। ঠিক আছে, ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম, V1/T1 = V2/T2। তুমি এখানে দেখতে পাবে, তোমার বলতে যে কঠিন ভাবে অঙ্কটা দিয়েছে, সেটাকে আমি এই ফর্মুলার মাধ্যমে কত ইজিলি, মাত্র 3-4টে স্টেপে অঙ্ক শেষ হয়ে যাবে। আমি আগের বারও বলেছিলাম যে অঙ্ক দেওয়ার সাথে সাথে আমাকে প্রবলেম, যে কোনো প্রবলেমই যদি দেয়, প্রবলেমটা আমাকে দেখতে হবে কি কি ডেটা দিয়ে দিয়েছে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো আমি জানি না ভাই,
আমি লাভা ওখানে গিয়ে আমাকে দেখতে হবে যে আমাকে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। দেখো প্রথমে দিয়েছে 0°C উষ্ণতা। 0°C উষ্ণতা মানে প্রথম উষ্ণতা দিয়ে দিয়েছে আমাকে T1 সমান সমান 0°C। টি মানে টেম্পারেচার, পরম উষ্ণতা। তারপরে দিয়েছে কোন গ্যাসের আয়তন হবে 2 লিটার, মানে ফার্স্ট আয়তন মানে V1 প্রাথমিক আয়তন দিয়ে দিয়েছে 2 লিটার। এরপরে দিয়েছে চাপ স্থির রেখে উষ্ণতা যদি 546°, করা হয়, তারপর উষ্ণতাটাকে বাড়িয়েছে, মানে পরের উষ্ণতা এসছে 546°C হলে আয়তন কত হবে তোমাকে বার করতে বলেছে, মানে অন্তিম আয়তন তোমাকে বার করতে বলেছে। তুমি ভ্যালু গুলো লিখে দিলে, এবার এই ভ্যালু গুলো এখানে পুট করবে। কিন্তু এখানে পুট করার আগে তোমাকে আরেকটা জিনিস করতে হবে, আমি মাত্র শেখালাম। ডিগ্রি সেন্টিগ্রেডে এই অঙ্কে আমি কোনোদিন ভ্যালু বসাবো না, আমাকে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে অলওয়েজ কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে। আর আমি তোমাকে একটু আগেই বললাম যে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিন থেকে কি করতে হয়, 273 যোগ করতে হয়। তার মানে 0°C সাথে 273 যোগ করলে আমার অ্যান্সার হবে 273 কেলভিন। তার মানে T1 হবে 273 কেলভিন। T2 তে দেওয়া আছে 546°। তাহলে আমরা কি করব, এই 546 এর সাথে 273 যোগ করব। 273 যোগ করলে আমার অ্যান্সার কত হবে, 819 কেলভিন, 819 কেলভিন। এবার আমি এই ভ্যালুগুলো অঙ্কে পুট করব। V1 কত দেওয়া আছে, V1 দেওয়া আছে 2 লিটার। T1 কত দেওয়া আছে 273। V2 কত দেওয়া আছে, দেওয়া নেই, জানি না, ওটাই বার করতে হবে। T2 কত দেওয়া আছে 819, 819। ক্রস গুণ কর, ক্রস গুণ কর, এদিকে হবে 819 ইন্টু 2, এদিকে হচ্ছে V2 ইন্টু 273। ক্রস গুণ করলাম, এই ক্রস গুণ। আমাকে কি বার করতে হবে, V2 বার করতে হবে। অঙ্ক স্যার শিখিয়েছে সব সমীকরণ সমাধানে যে জিনিসটা বার করতে হয় সেটাকে অলওয়েজ একটা সাইডে রাখতে হয়। আমি V2 টাকে বার করবো, তো এটাকে একদিকে রেখে 273 টাকে এদিকে নিয়ে আসবো। 273 এখানে গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে 819 ইন্টু 2 এদিকে আছে, 273 এদিকে গেলে ভাগ হয়ে যাবে 273। কাটাকুটি করতে পার, কাটাকুটি করবো, ক্লাস 10 এর পরে কাটাকুটি করাটা উচিত, একদম ইজিলি ভাবে। 273 দিয়ে 819 কে কাটলে এদিকে আমার হবে হচ্ছে 3। তাহলে V2 আমার হবে হচ্ছে 3 দুগুণী 6 লিটার, 6 লিটার। ও তোমার মনে দেখবে এই অঙ্কটা ঘুরিয়ে পিছিয়ে করেছে, তুমি অঙ্কটা 1 2 3 লাইনে অঙ্কটা নেবে। অন্তিম আয়তন কত হলো, 6 লিটার। ওকে, এই হলো আমার চার্লসের সূত্র থেকে অঙ্ক দেখিয়ে দিলাম। চার্লসের সূত্র থেকে আমি ফর্মুলা থেকে সূত্রও দেখিয়ে দিলাম। এবার আমি আসছি নেক্সট টপিক। আচ্ছা দেখো, তোমাদের পরীক্ষা একটা কোশ্চেন দেয়, তুমি এক্সারসাইজের কোশ্চেনটা পাবে যে বয়েলের সূত্রের ধ্রুবক গুলি কি কি, বা বয়েলের সূত্রের কনস্ট্যান্ট গুলো কি। বয়েলের সূত্রে কিছু কনস্ট্যান্ট হয়, চার্লসের সূত্রে কিছু কনস্ট্যান্ট, 1 নম্বরে দেবে, খুব ইজি, এটা আসবে পরীক্ষা, আমি বলে দিলাম, এটা 1 নম্বরে পাবে। বয়েলের সূত্রের ধ্রুবক গুলো কি কি। বয়েলের সূত্রের ধ্রুবক মানে যেগুলো বয়েলের সূত্রে নেই, বা বয়েলের সূত্রে যেগুলো চেঞ্জ হয় না, স্থির থাকে। বয়েলের সূত্রটা হচ্ছে V/1/P, তাই এখানে কি কি নেই, ভর নেই আর পরম উষ্ণতা নেই, তাহলে এগুলো হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক। তাহলে এখানে দেখো ভর আর এদিকে পরম উষ্ণতা। আর চার্লসের সূত্রটা কি আছে, V প্রপোর্শনাল T, তাহলে কি কি এখানে নেই, ভর নেই আর চাপ নেই। তাহলে চার্লসের সূত্রের ধ্রুবক কি কি, ভর আর চাপ। এই সিম্পল জিনিস, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমি আসছি পরেরটায়। দেখো 3 নম্বরে যে কোশ্চেন গুলো থাকে সেখানে তুমি হয়তো ফার্স্ট কোশ্চেন, এবারে পরীক্ষায় ফার্স্ট কোশ্চেন পাবে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। এটা হচ্ছে তোমার 3 নম্বরে থাকে, 3 মার্কসে থাকবে। যে একটা 3 মার্কসের কোশ্চেন থাকে না, সেখান থেকে একটা অঙ্ক থাকবে, এটা অঙ্কের সাথে অরে তোমাকে চার্লস বয়েলের সমন্বয় সূত্র দিতে পারে, বা আদর্শ গ্যাসের অবস্থা শুনে পারে। চার্লস বয়েলের সমন্বয় সূত্র কিভাবে করবে, একদমই ইজি। আমার মনে হয় টোটাল চ্যাপ্টারের মধ্যে সব থেকে এইটা আর আদর্শ গ্যাসের অবস্থা শুনে দুটো সব থেকে ইজি টপিক, একদম ইজি। কিভাবে দেখো, চার্লস আর বয়েলের সমন্বয় মানে চার্লস আর বয়েলকে সূত্র দুটোকে আমি এবার মার্জ করব, মার্জ করে একটা আমি ইউনিক সূত্র পাবো। আগে বয়েলের সূত্র লিখে নেবো V প্রপোর্শনাল 1/P, তারপর চার্লসের সূত্র লিখবো V প্রপোর্শনাল T, মানে V সমানুপাতিক 1/P, V সমানুপাতিক T। ভালো করে একটা জিনিস খেয়াল করলে দেখো, এই V এর সমানুপাতে 1/P আছে, আবার এখানেও V এর সমানুপাতে T আছে। তাহলে V এর সমানুপাত মানে 1/P সমানুপাতেও V আছে, আবার T এর সমানুপাতেও V আছে। তাহলে আমি ভিটা বড়দের মতো দুবার না লিখে আমি ভিটাকে একবারই লিখবো, লিখে এদেরকে এর সাথে গুণ আকারে লিখবো। 1/P এর প্রপোর্শনালে কি আছে, ভি আছে, আবার টি এর প্রপোর্শনালে কি আছে, ভি আছে। তাহলে ভাই আমি ভি একবারই লিখবো, প্রপোর্শনাল দিয়ে দুখানাকে গুণ করে লিখবো। এই হয়ে গেল আমার সমন্বয়। এবার আমি সূত্রটাকে কি করে নামাবো, সেম অ্যাজ ইউজুয়াল, ভি প্রপোর্শনাল এখানে উপরে টি এর সাথে এক গুণ হলে T/P। তারপর এখানে ভি এই সমানুপাতের চিহ্নটা উঠে সমান সমান বসলে এদিকে একটা কনস্ট্যান্ট বসে K ইন্টু T/P। তারপরের লাইনে এখানে হবে KT/P।
এখান থেকে তুমি ক্রস গুণ করো, এদিকে ক্রস গুণ করলে পি ভি হবে, আর এদিকে ভি এর নিচে কিছু নেই মানে এক, কেটিটা এদিকে সমান সমান দিয়ে কেটি। তাহলে আমার সূত্র হলো পিভি ইজ ইকুয়াল টু কেটি। এটা হচ্ছে আমার চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। এই সূত্রটুকু জাস্ট এইটুকু করতে পারলে ভাই তুমি 3 নাম্বার পাবে, ঠিকঠাক করতে পারলে 3। এবার তুমি এদিকে সাইডে লিখে দিলে ভি সমান সমান কি, পি সমান সমান কি, টি সমান সমান কি। আগেও বলেছি একই জিনিস বারবার বলছি না আমি, ভি পি টি এগুলো লিখে দিলে পাশাপাশি সমান সমান দিয়ে দিয়ে তুমি এটুকু করে দিলে, কেটাও লিখে দেবে, কে সমান সমান ধ্রুবক। ঠিক আছে, এটুকু করলে 3 নাম্বার। এবার আমি এখান থেকে একটা ফর্মুলা পাবো, সেই ফর্মুলাটা কিভাবে পাবো? দেখো এখানে আমি দুটো গ্যাস জার নিয়েছি, দুটো গ্যাস জারের মধ্যে আর একই গ্যাস দুবার নিয়েছি, এটা প্রথম স্টেজে, এটা তারপরের স্টেজে। প্রথমে গ্যাসটার আয়তন ছিল V1, উষ্ণতা ছিল T1 আর চাপ ছিল P1। পরে গ্যাসটার আয়তন হলো V2, উষ্ণতা হলো T2 আর চাপ হলো P2। ওকে, এখান থেকে যদি চার্লসের বয়েলের সমন্বয় সূত্র লিখি তাহলে কিরকম ভাবে লিখবো? V1 প্রপোর্শনাল 1/P1 ইন্টু T1। এদিক থেকে যদি চার্লসের বয়েলের সমন্বয় সূত্র লিখি তাহলে কিরকম লিখবো? V2 প্রপোর্শনাল 1/P2 ইন্টু T2। আগের সূত্রটা বললাম ওরকম ভাবে, তো এখানে সমান বললাম চার্লস বয়েলের সমন্বয়। তাহলে এখান থেকে V1 সমান সমান T1 টা একের সাথে গুণ হয় T1, নিচে হচ্ছে P1। আর এদিক থেকে সেম V2 সমান সমান T2 টা একের সাথে গুণ হয় T2, আর এখানে হচ্ছে P2। এখানে একটা কনস্ট্যান্ট বসবে সমান সমান হলে, সেখানে তুমি পরের লাইনে করো, এখানে V1 দিয়ে এখানে সমান সমান দিয়ে কে দিয়ে এখানে T1/P1। ওকে, আচ্ছা, এরপরে এখান থেকে আমি দেখতে পাচ্ছ V2 সমান সমান এখানে K ইন্টু T2/P2, আর এখানেও সেম V1 সমান সমান K ইন্টু T1/P1। এবার এখান থেকে তুমি যদি ক্রস গুণ করো তাহলে P1 এর সাথে V1 গুণ হবে, P1 ইন্টু V1, আর এখানে পড়ে থাকবে K T1। ওকে, এদিকেও সেম V2 এর সাথে P2 গুণ হলে P2 ইন্টু V2, এই যে ক্রস গুণ করছি, ক্রস P2 এর সাথে V2 গুণ, আর এদিকে K T2। ওকে, এখান থেকে লাইনটা কি আসবে? কেটাকে দিকে রেখে T1 টাকে এদিকে নিয়ে যাও ভাই, T1 টা K এর সাথে গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে এদিকে পড়ে থাকবে K শুধু একা, এদিকে P1 V1 আগে থেকেই ছিল, T টা এদিকে চলে গেলে নিচে গিয়ে T1 বসবে। অ্যাজ ইউজুয়াল সেম এখানেও যদি করি, এখান থেকে কি আসবে লাইনটা? K টাকে এদিকে রাখবো সমান সমান, এদিকে K টাকে রাখবো, T2 টাকে এদিকে নিয়ে যাবো, T2 এদিকে নিয়ে গেলে P2 V2 নিচে ভাগ হয়ে বসবে, কারণ T2 এখানে গুণ হয়ে গেছে। তাহলে এদিকে হবে হচ্ছে P2 V2 আগে থেকেই ছিল বাই T2। এবার একটা সিম্পল জিনিস দেখো, আচ্ছা যখন তোমাকে চার্লস বয়েলের সমন্বয় সূত্র বলবে এগুলো কিন্তু করতে যাবে না, চার্লস বয়েলের সমন্বয় সূত্র আগে যেটা দেখেছি ওখানেই শিখেছি, এটা জাস্ট একটা গাণিতিক রূপ কিভাবে আমি ফর্মুলাটা পাই অঙ্ক করা। ঠিক আছে, এবার দেখো P2 V2 বাই T2 কে, আবার এখানে P1 V1 বাই T1 কে, তার মানে P1 V1 বাই T1 মানেও কে, আবার P2 V2 বাই T2 মানেও কে। তাহলে আমি ভাই এখান থেকে একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এই হলো আমার আরেকটা অঙ্ক করার ফর্মুলা। ওকে, P1 V1 T1, P1 V1 বাই T1 মানেও কে, আবার P2 V2 T2 বাই T2 মানেও কে। তাহলে আমি এটা মানেও কে আর এইটা মানেও কে, তা দুটোর মানই সমান, দুজনের মানই কে, তাই জন্য দুজনকে সমান সমান দিয়ে লিখলাম। এটা একটা অঙ্কের ফর্মুলা। এটা দিয়ে অঙ্কটা আমি এখন করাচ্ছি না, কারণ আমি এটা হচ্ছে আমার পার্ট 1, কারণ পার্ট 2 তে তুমি এক্সারসাইজ পাবে, এই চ্যাপ্টারে পুরো এক্সারসাইজের যতগুলো কোশ্চেন আছে সব আমি পার্ট 2 তে সলভ করাবো, তখন তুমি এই ফর্মুলা দিয়ে অঙ্ক দেখতে পাবে, কারণ এখন যদি এটা দিয়ে অঙ্ক করাতে গেলে ভিডিও লেন্থ বেড়ে যাবে। ঠিক আছে, আর পার্ট 3 যেটা আসবে, পার্ট 3 তে মাধ্যমিকে 2017 সাল থেকে 2025 সাল অবধি এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন এসছে সব কোশ্চেন আমি সলভ করে তোমাদের করিয়ে দেবো এই ভিডিওটা। ওকে, এরপরে আমরা চলে আসবো অ্যাভোগাড্রোর সূত্র। এবার দেখো অ্যাভোগাড্রো প্রকল্প আর অ্যাভোগাড্রো সূত্র। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা পরীক্ষায় দেয়, অনেকবার দেয় এই অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প। এটাকে একটু কনসেপচুয়াল ভাবে বুঝতে হবে। ঠিক আছে, এটা অনেকের কাছেই কিন্তু মানে বোঝাটা তো ইজি নয়, এটা অনেকেই বুঝতে পারে না, কিন্তু যেরকম ভাবে বুঝিয়ে দেবো সেরকম ভাবে একটু মন দিয়ে দেখো, তাহলে কিন্তু আশা করছি বুঝে যাবে খুব ইজিলি। অ্যাভোগাড্রো প্রকল্প অ্যাভোগাড্রো সূত্রে বলে ভি প্রপোর্শনাল এন। ঠিক আছে, এখানে ভি প্রপোর্শনাল এন, এখানে ভি মানে আয়তন আর এন মানে হচ্ছে গ্যাসের মোল সংখ্যা। এবার মোল সংখ্যা কি, মোল সংখ্যা ক্লাস 9 এ একটা চ্যাপ্টার ছিল, ঠিক আছে, সেটা তোমরা পড়েছো, এটা আমি আর ঘাটাচ্ছি না জিনিসটা।
এখানে ভি প্রপোর্শনাল এন দেওয়া আছে, তার মানে এখানে কি কি দেওয়া নেই, তাপমাত্রা দেওয়া নেই আর চাপ দেওয়া নেই, ঠিক আছে। এখানে তাই জন্য অ্যাভোগাড্রো সূত্রটা এভাবে হবে, একই তাপমাত্রায় একই চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। এটার মানেটা কি, এটার অ্যাকচুয়াল মানেটা কি বলতে চেয়েছে? অ্যাভোগাড্রোর আগে এই প্রকল্পের ব্যাপারে কথা বলেছিলেন বিজ্ঞানী বার্জেলিয়াস। বার্জেলিয়াস যে কথাটা বলেছিল, বার্জেলিয়াস বলেছিল একই তাপমাত্রায় একই চাপে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকে বলেছিল। অ্যাভোগাড্রো সেটাকে আপডেট করে আরো সংশোধন করে পরমাণু জায়গায় উনি অণু কথাটা ব্যবহার করেছে। পরমাণু আমরা বলতে পারি না, অণু বলতে হবে। ওকে, অ্যাভোগাড্রো কি বলে, অ্যাভোগাড্রো সূত্রটা কি বলে, ধরো সাপোজ আমি বলছি তুমি দুটো গ্যাস জার, তিনখানা গ্যাস জার নিয়েছো, আলাদা আলাদা গ্যাস জার, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তোমার যেটা ইচ্ছা তুমি সেই গ্যাস তিনখানা গ্যাস জারে রাখো, আলাদা আলাদা রাখতে হবে, ঠিক আছে, আলাদা আলাদা রাখো। O2 রাখো, N2 রাখো, আর এখানে H2 রাখো। মানে এখানে অক্সিজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে, আর হাইড্রোজেন গ্যাস আছে। ওকে, অক্সিজেন গ্যাসও আছে ভিসিসি। ভিসিসি মানে আয়তন ভি, মানে ভি আয়তনের অক্সিজেন গ্যাস আছে। ভি আয়তন কেন বলছে, আমি কোনো ভ্যালু বলছি না, 1 2 ভ্যালু বলছি না, ভি আয়তন। এটা হচ্ছে সিসি নট সিসি, এটাকে সিসি বলতে হবে, ভিসিসি। N2 তে এটাও আছে ভিসিসি পরিমাণ, এটাও আছে ভিসিসি পরিমাণ। এই সিসিটাকে অনেকভাবে সেন্টিমিটার কিউব বলা হয়, এখানে সিসি বলছি। O2 আছে ভি আয়তনের O2, ভি আয়তনের নাইট্রোজেন, আর ভি আয়তনের হাইড্রোজেন গ্যাস আছে। তাপমাত্রা সবার ক্ষেত্রে সেম। সাপোজ ধরো আমি বলছি এখানেও ধরো থিটা টেম্পারেচার আছে, থিটা কেলভিন, এখানেও থিটা কেলভিন, এখানেও থিটা কেলভিন, টেম্পারেচার এক, আয়তন সেম, টেম্পারেচারও সেম, চাপও সেম, প্রেসারও সেম যদি থাকে সবার ক্ষেত্রে। গ্যাস আলাদা আলাদা হলেও তাদের মধ্যে তুমি একই পরিমাণ অণু পাবে, এটাই অ্যাভোগাড্রো বলেছিল। আয়তন যদি সবার সেম থাকে, একই তাপমাত্রায় একই চাপে, তাপমাত্রা চাপ, তিনটে গ্যাস জারের মধ্যে চাপ, চাপ আর আয়তন, চাপ আর তাপমাত্রা যদি সেম থাকে, তাহলে আয়তন যদি সেম হয়, এই অক্সিজেন আছে ভি ভি পরিমাণে, ভি আয়তনের, নাইট্রোজেন আছে ভি আয়তনের, আর হাইড্রোজেন আছে ভি আয়তনের, তাহলে সবার মধ্যে অণুর সংখ্যা, মানে অক্সিজেন এই গ্যাস জারের মধ্যে অক্সিজেনের অণুর সংখ্যা যা হবে, এই গ্যাসের মধ্যে নাইট্রোজেনের অণুর সংখ্যাও তাই হবে, আবার এই গ্যাস জারের মধ্যে হাইড্রোজেন অণুর সংখ্যাও তাই হবে। এবারে অণুর সংখ্যাটা কত, অণুর সংখ্যাটা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা তোমরা আগে জানো, অ্যাভোগাড্রো সংখ্যার মান যেটা হয় সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻³ সংখ্যক। এটা হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যার মান, 6.022 10⁻23 সংখ্যক। মানে যদি আমি এখানে সেম ভাবে যে আয়তন যদি সবার সেম হয়, তিনটে গ্যাস, তিনটা আলাদা আলাদা গ্যাস নিয়ে তুমি কোনো ব্যাপার না, তাদের আয়তন যদি সেম হয়, তাপমাত্রা চাপও যদি সেম হয়, তাহলে এই গ্যাস জারে অক্সিজেন অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যক, এই গ্যাস জারে নাইট্রোজেন অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যক, আবার এই গ্যাস জারে হাইড্রোজেন অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যক। এটাই অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো এটাই বলে গেছিলেন যে আয়তন, তাপমাত্রা, চাপ সেম থাকলে তিনটা আলাদা আলাদা গ্যাস জারে তুমি তিনটা আলাদা আলাদা গ্যাস রাখো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু সব করার মধ্যে অণুর সংখ্যা সেম থাকবে। অক্সিজেন, ওই গ্যাসটার মধ্যে অক্সিজেন অণুর সংখ্যা যা থাকবে, এই গ্যাসটার মধ্যে নাইট্রোজেন অণুর সংখ্যা সেম থাকবে, ওই গ্যাসটার মধ্যে হাইড্রোজেন অণুর সংখ্যা সেমই থাকবে। আর অণুর সংখ্যাটা কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যক, 6.022 10⁻23 সংখ্যক। বোঝা গেল অ্যাভোগাড্রো সূত্র। এবার এই অ্যাভোগাড্রো সূত্র থেকে কতগুলো অঙ্ক তোমাদের দেয়, ঠিক আছে, সে আমি একটা ফর্মুলা লিখিয়ে দিচ্ছি, একটা ইজি ফর্মুলা, এটা কোনো বইতে পাবে না, এটা আমি নিজের মতো করে সাজিয়েছি ফর্মুলাটাকে। সেই ফর্মুলাটা দেখলে তুমি মোটামুটি সব অঙ্কগুলো তুলি মেরে করে দিতে পারবে, এখান থেকে যে অঙ্ক দেবে, ঠিক আছে। সেই ফর্মুলাটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, দিয়ে একবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই অ্যাভোগাড্রো সূত্র এটা বললাম, সেখান থেকে তুমি এক্সারসাইজে অনেক রকম অঙ্ক দেখতে পাবে, যখন করাবো তখন তুমি আমি করে দেবো এক্সারসাইজে। কিন্তু এই ফর্মুলাটা তোমাকে খাতায় লিখে নাও, স্ক্রিনশট নিয়ে ফর্মুলাটা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে। এই ফর্মুলাটা খুবই কাজে লাগবে। এই ফর্মুলাটা বলতে সেরকম ভাবে পাবে না তুমি, কিন্তু আমি এটা নিজের মতো করে বানিয়েছি, এটাতে অনেক হেল্প হবে, অনেক অঙ্ক ইজিলি করতে পারবে। কি লেখা আছে দেখো, কোন নির্দিষ্ট গ্যাসের আণবিক ভর, কোন নির্দিষ্ট গ্যাসের আণবিক ভর সমান সমান 1 মোল পরিমাণ ওই গ্যাস সমান সমান 22.4 লিটার আয়তনের ওই গ্যাস সমান সমান 6.022 10⁻23 সংখ্যক অণু উপস্থিত। এটার মানেটা কি? কোন গ্যাসের আণবিক ভর যেটা হয়, কোন গ্যাসের আণবিক ভর যেটা হয় সেটা মানে ওই গ্যাসের 1 মোল বোঝায়। কোন গ্যাসকে আণবিক ভর যেটা হয়, ধরো কোন গ্যাসের আণবিক ভর যত, ধরো X গ্রাম,
তাহলে এক্স গ্রাম ওই গ্যাস মানে 1 মোল গ্যাস। আবার ওই 1 মোল গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার। 1 মোল যে কোনো গ্যাস, 1 মোল XYZ যে কোনো গ্যাসকে নিয়ে নাও কেন, 1 মোল যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার। আর এই 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা কত, মানে ওই গ্যাসের কতগুলো অণু রয়েছে 1 মোল গ্যাসের মধ্যে, অ্যাভোগাড্রো সংখ্যা। আমি এই ফর্মুলাটারই একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি, দেখো। আমরা জানি অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত হয়? 32 গ্রাম। ওখানে আণবিক ভরের একটা লিস্ট দেওয়া আছে। এই কটা আণবিক ভর মোটামুটি তোমার এই চ্যাপ্টারে লাগবে। পরের চ্যাপ্টারে এই ফর্মুলা কিন্তু এর পরে যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 3, যেটাকে বলা হয় তোমার হচ্ছে রাসায়নিক গণনা, সেখানেও কিন্তু এই ফর্মুলাটা তোমার বেশি করে কাজে লাগবে। এখানেও লাগবে, বেশি করে কাজে লাগবে 3 তে। সেখানে তোমার আণবিক ভর আরো বেশি এক্সট্রা লাগবে, কিন্তু এখানে এই কটা আণবিক ভর হয়ে যাবে এই চ্যাপ্টারে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে অক্সিজেনের আণবিক ভর কত? 32 গ্রাম। 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন। আমি তোমাকে কি বলেছিলাম? যে কোনো গ্যাসের আণবিক ভর যেটা হয় ওই পরিমাণটা মানে ওই গ্যাসের 1 মোল পরিমাণ বোঝায়। বুঝা গেল? তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন। আবার 1 মোল অক্সিজেন মানে এসটিপি তে 22.4 লিটার অক্সিজেন। মানে এসটিপি তে ওই 1 মোল অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার। লিটারটা হয় আয়তন রেখো। আবার 22.4 লিটার অক্সিজেন বা 1 মোল অক্সিজেন বা 32 গ্রাম অক্সিজেন, এরা সবাই সমান সমান দেওয়া আছে। তার মানে এখানে সবার সাথে সবার রিলেশন। তার মানে 32 গ্রাম অক্সিজেনে বা 1 মোল অক্সিজেনে বা 22.4 লিটার অক্সিজেনে অণুর সংখ্যা কত? কতগুলো অক্সিজেন অণু রয়েছে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু রয়েছে। বোঝা গেল? তোমাকে ধরো পরীক্ষায় দিল যে 32 গ্রাম অক্সিজেনের এসটিপিতে আয়তন কত? ভাই 32 গ্রাম অক্সিজেন এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার। কারণ 32 গ্রাম অক্সিজেন মানে এখানে 1 মোল অক্সিজেনকে বোঝায়। এবার ধরো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিল 64 গ্রাম O2 সমান সমান কত মোল? তুমি কি জানো? তোমাকে প্রথমে মাথায় কি হিট করবে? প্রথমে তোমার মাথায় হিট করবে অক্সিজেন গ্যাসের আণবিক ওজন কত। অক্সিজেন গ্যাসের আণবিক ভর, অক্সিজেন গ্যাসের আণবিক ভর 32 গ্রাম। আর আমাকে দাদা ভিডিওতে কি বলেছে? কোন গ্যাসের আণবিক ভর যেটা হয় সেটা মানে ওই গ্যাসের 1 মোল কে বোঝায়। তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে যদি 1 মোল হয়, তাহলে 64 গ্রাম অক্সিজেন মানে কত মোল? 2 মোল। দ্বিগুণ করলে পাবে, তাহলে দ্বিগুণ করলে 2 মোল। আবার তোমাকে যদি এখানে 64 গ্রাম অক্সিজেনকে মোলে কনভার্ট করতে না দিই, তোমাকে বললো 64 গ্রাম অক্সিজেনের এসটিপি তে আয়তন কত? এসটিপি তে আয়তন কত? আবার মাথায় কি স্ট্রাইক করবে যে অক্সিজেনের আণবিক ওজন মানে 32 গ্রাম। তার মানে 32 গ্রাম অক্সিজেনের মানে 1 মোল। আর দাদা কি বলেছে? 1 মোল যে কোনো গ্যাসের এসটিপি তে আয়তন হয় 22.4 লিটার। তার মানে 32 গ্রাম অক্সিজেনের এসটিপি তে আয়তন 22.4 লিটার। তাহলে 64 গ্রামের কত? 32 এর দ্বিগুণ 64, তাহলে 22.4, 22.4 দ্বিগুণ কত হয়? 44.8 লিটার। তাহলে এখানে কত হবে? 44.8 লিটার হবে। একদম সিম্পল কনসেপ্ট। এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো তো এই সিম্পল কনসেপ্টে অঙ্কগুলো করতে পারবে। একদমই সিম্পল। এটা কেন বারবার শেখালাম? এটা তোমার আদর্শ গ্যাসের যখন অবস্থার সমীকরণটা করবো সেখানেও আমার এই অঙ্কগুলোতে এইগুলো আমার কাজে লাগবে। বুঝলে? তাহলে এই হলো আমার তাহলে এই ফর্মুলাটা তোমার টুকে নিয়ে আশা করছি, যদি খাতা পেন দিয়ে বলো তাহলে টুকবে, যত পরে টুকে নেবে, সময় হবে। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। এরপর আমি পড়াবো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। ঠিক আছে, এবার আমরা দেখবো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এটাও তুমি 3 মার্কসে পাবে। ঠিক আছে, এটাও 3 নম্বরে থাকে, এটা অ্যাটেন্ড করতে পারলে তুমি 3 এ 3 পাবে। এটা খুবই সহজ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এখানে তোমাকে এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে 3টে সূত্রের হেল্প নিতে হবে। একটা হচ্ছে চার্লস ল, বয়েলস ল এন্ড অ্যাভোগাড্রোস ল। ঠিক আছে, প্রথমে তোমার শুরুতে স্টার্টে তুমি 3টে সূত্রকে লিখে নেবে। বয়েলের সূত্র ভি প্রপোর্শনাল 1/p, চার্লসের সূত্র ভি প্রপোর্শনাল টি, আর অ্যাভোগাড্রোর সূত্র ভি প্রপোর্শনাল এন। লিখে দেওয়ার পর ভালো করে তুমি দেখো চার্লস আর বয়েল যেরকম ভাবে সমন্বয় করেছিল, আমি 3টেকে একসাথে সমন্বয় করবো, মিক্সড করবো। কি করে? 1/p এর সাথে প্রপোর্শনালি ভি আছে, টি এর সাথেও প্রপোর্শনালি ভি আছে, আবার এন এর সাথেও প্রপোর্শনালি ভি আছে। তাই জন্য আমি ভিটাকে একবার লিখে এদের সবাইকে গুণ করে লিখবো। 1/p, এখানে টি, এখানে এন, যেটা চার্লস আর বয়েলের সমন্বয়তে করেছিলাম। 1/p এর প্রপোর্শনাল ভি আছে, টি এর প্রপোর্শনাল ভি আছে, আবার এন এর প্রপোর্শনাল ভি আছে। তাই ভি একবার লিখবো, প্রপোর্শনাল সবকটা গুণ করে লিখবো। এরপর কি করবো? ভি প্রপোর্শনাল এখানে দেখো টি আর এর উপরে গুণ হবে, তাই এন টি লিখে আর নিচে পি। টি আর এর একসাথে গুণ, নিচে পি পড়ে থাকলো পি। ঠিক আছে, এবার আমি তোমাকে বলেছিলাম যদি কনস্ট্যান্টের জায়গায় সমান সমান বসে তাহলে ওপাশে একটা কনস্ট্যান্ট বসে। কনস্ট্যান্ট হিসেবে আমি এখানে কে নয়, আমি এখানে বসাবো আর। এই আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হয়। এর কিছু আরো কোশ্চেন আছে, এর মান আছে, এর ইউনিট আছে, যেগুলো আমি পরে বলছি।
আর বসাবো এখানে, কে যা কনস্ট্যান্ট হিসেবে আর বসাবো, আর এদিকে এদিকে পড়ে থাকছে এনটি, আর এখানে পড়ে থাকছে পি। বোঝা গেল? এরপরে এখান থেকে কি আসবো, এরপরে এখান থেকে ভি ভি এর মতো থাকবে। এখানে দেখো আর এন টি গুণ হবে, তাহলে এখানে টি এর আর আরটা গুণ হয়, আমি একটু সাজিয়ে লিখি, আগে এন লিখি, তারপর আর লিখি, তারপর টি লিখি। একই ব্যাপার, তুমি ভাই এখানে টি এন আর এই তিনটে গুণ হবে, তো আমি আগে এনটাকে লিখলাম, তারপর আরটাকে লিখলাম, তারপর টিটাকে লিখলাম, এন আর টি, আর নিচে পি। এবার তুমি এখান থেকে ক্রস গুণ করো, এই যে ক্রস গুণ, পি এর সাথে ভি গুণ করলে পি ভি, আর ভি এর নিচে কিছু নেই মানে এক আছে, তার মানে এন আর টি টা একের সাথে গুণ হলে এদিকে বসবে এন আর টি। তাহলে তোমার সমীকরণটা এলো পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এটাই হচ্ছে আমার আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। জাস্ট এইটুকু প্রুফ করতে পারলে তুমি তিনে তিন পাবে, যদি করতে পারো তিনে তিন। ওকে, এটা ছিল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এখানে তোমাকে একটুখানি জাস্ট বলে দিতে হবে যে পি মানে কি, ভি মানে কি, এন মানে কি, আর টি মানে কি। পি মানে গ্যাসের চাপ, ভি মানে গ্যাসের আয়তন, এন মানে গ্যাসের মোল সংখ্যা, আর টি মানে হচ্ছে গ্যাসের পরম উষ্ণতা, আর আর মানে সার্বজনীন গ্যাস দ্রব্য। বোঝা গেল? এবার আমি দেখবো এখান দিয়ে আদর্শ গ্যাসের অনেক রকম ভাবে কিছু কিছু ট্রিকি কোশ্চেন দেয়। কি ট্রিকি কোশ্চেন? একটা আমি ট্রিকি কোশ্চেন দেখছি, দেখা হচ্ছে তোমাকে। দেখো দেখো একটা তোমাকে সিম্পল অঙ্ক দিল, 2 মোল কোন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি কি হবে। 2 মোল গ্যাসের জন্য। আবার আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা কি আছে ভাই? পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এটা আমার আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তো আমি এখানে বলি যে 2 মোল কোন গ্যাসের জন্য, এখানে মোল সংখ্যা কোথায় আছে? এনটা হচ্ছে মোল সংখ্যা, তার মানে আমাকে কত মোল বলে দিয়েছে? 2 বলে দিয়েছে। তাহলে আমার অবস্থার সমীকরণটা এখন কি হবে? এন এর জায়গায় কত হবে? 2 হবে, কারণ এখানে মোল সংখ্যা 2 বলেছে। তাহলে 2 মোল কোন গ্যাসের জন্য অবস্থার সমীকরণটা কি হবে? অবস্থার সমীকরণটা হবে এন এর জায়গায় 2। তার মানে আমার অবস্থার সমীকরণটা হবে পিভি ইজ ইকুয়াল টু 2RT। বুঝতে পারো? এরকম 1 নম্বরে কোশ্চেন তুমি এই সমীকরণ থেকে পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর এখান থেকে একটা কোশ্চেন দেখবে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে তুমি মোলার ভর কি করে নির্ণয় করবে। কোন গ্যাসের মোলার ভরকে কি দিয়ে লিখি আমরা? কোন গ্যাসের মোলার ভর বা আণবিক ভরকে আমরা লিখি এম দিয়ে। ঠিক আছে? আর মোলার ভর বা আণবিক ভরকে এখানে লিখি আমরা এম দিয়ে। ঠিক আছে? তো আমি কোন আদর্শ গ্যাসের সমীকরণ থেকে মোলার ভর কি করে নির্ণয় করবো? আমি সবার আগে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটা লিখলাম, পিভি সমান সমান এন আর টি। এবার এখানে যে মোল সংখ্যাটা আছে, মোল সংখ্যাকে আমি আরেকটা ফর্মুলায় ক্যালকুলেট করতে পারি। সেই ফর্মুলাটা হচ্ছে মোল সংখ্যা সমান সমান ডাব্লিউ বাই এম। ডাব্লিউ মানে গ্যাসের ওজন বাই গ্যাসের আণবিক ভর, বা এখানে তুমি গ্যাসের মোলার ভর লিখতে পারো, ডাব্লিউ বাই এম। তাহলে আমি মোল সংখ্যার জায়গায় এই ডাব্লিউ বাই এম টা বসাবো, এন এর জায়গায় বসাবো ডাব্লিউ বাই এম। ওকে, আমাকে এম বার করতে বলেছে। মোলার ভর, মোলার ভরকে লেখা হয় এম দিয়ে। ঠিক আছে? ডাব্লিউ বাই এম লিখলাম, কারণ আমি জানি মোল সংখ্যা বার করতে হয় গ্যাসের ওজন বাই গ্যাসের আণবিক ভরকে দিয়ে, মোলার ভর দিয়ে ভাগ করলে আমি গ্যাসের মোল সংখ্যা পাই। তাহলে গ্যাসের মোল সংখ্যার জায়গায় আমি ডাব্লিউ বাই এম বসাবো। ঠিক আছে? ডাব্লিউ এম বসানোর পর উপরে গুণ হবে ডাব্লিউ আর টি, নিচে পড়ে থাকবে এম। এখান থেকে তুমি যদি ক্রস গুণ করো, তাহলে পিভির সাথে এম গুণ হবে, আর এদিক থেকে ক্রস গুণ করলে পিভির কিছু নিচে কিছু নেই মানে এক আছে, তার মানে ডাব্লিউ আর টি একের সাথে গুণ হয়, এদিকে বসবে ডাব্লিউ আর টি। তোমাকে ভাই কি বার করতে দিয়েছে? মোলার ভর নির্ণয় করতে দিয়েছে। ভাই তুই মোলার ভর মানে এমটাকে রেখে দিলে দেখি, পিভিটাকে তুলে পুরো ওপাশে নিয়ে গেলে, পিভিটাকে ওপাশে নিয়ে যাও, পিভি এখানে গুণ হয়ে যাচ্ছে, ওপাশে এখানে ভাগ হয়ে যাবে, মানে ডাব্লিউ আর টি বাই পিভি। এই আমার মোলার ভর বেরোবে। ওকে, এটা হচ্ছে আমার আদর্শ গ্যাসের থেকে আমি কি করে মোলার ভর নির্ণয় করতে পারবো। একদম ইজি, এটাতে করে দেবে 2 নাম্বার থাকবে, করে দিতে পারলে 2 নাম্বার পেয়ে যাবে। এই যে আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণে যে সার্বজনীন গ্যাস ধ্রুবকটা পেয়েছিলাম, যেটা নাম ছিল আর, তার মান হয় এসআই সিস্টেমে। মান কি হয়? এই মান আর একক পরীক্ষায় বারবার পাবে তুমি, দেখ 1 নাম্বার কোশ্চেন, এমসিকিউ, এরকম অনেক জায়গায় পাবে তুমি। মান হয় এসআই সিস্টেমে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মাথায় 1 থাকলে সেটাকে ইনভার্স বলা হয়। অ্যাকচুয়ালি মোলটা এখানে ভাগ হয়েছিল, আমি তোমার প্রথমেই বলেছিলাম ভাগের জায়গায় যদি পাশে গুণ দিয়ে লিখতে চাই, তাহলে উপরে থাকা মাইনাসটা, উপরে থাকা পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে এখানে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর যদি একক কি হয়? একক অনেকগুলো একক হয়, তার মধ্যে একটা হচ্ছে লিটার, এটিএম, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, আর জুল মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। স্ক্রিনশট তুলে নাও, এগুলো পরীক্ষায় আসে, দেখে এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে? এটা সার্বজনীন গ্যাস ধ্রুবক। এবার আমি আসছি আজকের আমার লাস্ট টপিক, যেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। আচ্ছা, এবার এবার আমি দেখবো বইতে একদম শেষের দিকে দেওয়া আছে গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ঠিক আছে? গ্যাসের গতিতত্ত্বে একটা গ্যাস কিভাবে আচরণ করে, গ্যাসের মধ্যে অণুগুলো কিভাবে আচরণ করে, গ্যাসের চাপ বা গ্যাসের উষ্ণতা কিভাবে, আয়তন কিভাবে চেঞ্জ হয়, সেগুলো সব দেওয়া আছে তোমাদের বইতে। গ্যাসের গতিতত্ত্বের মোট তোমরা পস্টুলেটস পাবে হচ্ছে 8টা।
গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য 8টা পাবে। পরীক্ষায় এগুলো দেয় গ্যাসের গতিতত্ত্বের যে কোনো 3টি স্বীকার্য লেখো, 4টি স্বীকার্য লেখো, নাম্বার অনুযায়ী তোমাকে লিখতে হবে। এই পোস্টুলেটস গুলো তোমরা বইতে 8টা পাবে, কিন্তু আমার দেখো স্ক্রিনে আমি একটা পোস্টুলেটস দিয়েছি, অনেকগুলো দেওয়া আছে, চেষ্টা করবে আমার কোনো লেখা ইজি আছে, অনেক শর্টে লেখা আছে, ঠিক আছে। আমি পরপর এক একটা করে বলছি। দেখো ফার্স্ট পয়েন্টটাই তুমি দেখতে পাচ্ছ, গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা অর্থাৎ গ্যাসীয় অণু দিয়ে গঠিত। যে কোনো গ্যাসে অনেকগুলো ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এটা একদম সিম্পল ব্যাপার, মানে গ্যাসের ব্যাপারে আমি জানবো গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে। প্রতিটা গ্যাসই অনেক ছোট ছোট কণা দ্বারা গঠিত। সেকেন্ড পয়েন্ট কি বলছে, একই গ্যাসের অণুগুলির ভর এবং আকার একই রকম হয়। মানে ধরো তুমি অক্সিজেন গ্যাস বলছো আর হাইড্রোজেন গ্যাস বলছো, দুটো আলাদা আলাদা গ্যাস, একটা অক্সিজেন গ্যাস একটা হাইড্রোজেন গ্যাস। অক্সিজেন গ্যাসের মধ্যে যে অণুগুলো রয়েছে, অক্সিজেনের অণু, তাদের ভর আর আকার সেম হবে। মানে অক্সিজেন গ্যাসের মধ্যে যতগুলো ধরো কয়েক কোটি গ্যাসের কয়েক কোটি অণু থাকলেও তাদের ভর আর আকার সেমই হবে। আবার হাইড্রোজেন গ্যাসের মধ্যে যে অণুগুলো আছে তাদেরও ভর আর আকার সেম হবে। এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি বলে, থার্ড পয়েন্ট বলে গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক ব্যবধান বেশি, তাই এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। ধরো একটা গ্যাস জারের মধ্যে এরকম গ্যাসের অনেকগুলো ছোট 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 কণা রয়েছে, ঠিক আছে, অনেক কণা, ভর্তি কণা রয়েছে। এই কণাগুলোর মধ্যে কিন্তু কোন রকম আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। মানে ধরো এই কণাটাকে কিন্তু কোনোভাবে টানেও না আবার কোনোভাবে ঠেলেও না, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটা তোমার এই কাইনেটিক থিওরি পোস্টুলেটস বা স্বীকার্যের মধ্যে কিন্তু রাখতেই হবে, যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। ওকে, কেউ কাউকে ধাক্কাও করে না, কেউ কাউকে আকর্ষণও করে না। এর পরেরটাই আছে, দেখো পরের পয়েন্টে লেখা আছে গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল। গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল, ঠিক আছে, সবসময় ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। কারণ ভাই গ্যাসের অণুগুলো যদি না ছোটে পাত্রের দেওয়ালে চাপ তৈরি হবে না। গ্যাস তো চাপ দেয় যে কোনো দেওয়ালে, ঠিক আছে। তো গ্যাসের অণুগুলো এদিক ওদিক ছোট বলি গ্যাসের চাপ হয়। এই গতিটাকে আমরা ব্রাউনীয় গতি বলি। গ্যাসের অণুগুলোর যে এই যে মানে আনস্টপেবল যে মুভমেন্ট, মানে এদিক ওদিক যে দৌড়ে বেড়ানো, এটাকে আমরা বলি ব্রাউনীয় মোশন বা ব্রাউনীয় গতি। বইতে একটা ছবিও দেওয়া আছে, দেখতে পারবে, ওই ছবিটা দেখলে বুঝতে পারবে। এর পরের পয়েন্টে আমরা দেখছি গ্যাসের অণুগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষে হওয়ার পর দেওয়ালের পাতের মতো সবসময় ধাক্কা মারতে থাকে, যেটাকে আমরা গ্যাসের চাপ বলি। তারপরের পয়েন্টে দেওয়া আছে এই সংঘর্ষে পূর্ণ স্থিতিস্থাপক হয় এই সংঘর্ষের অণুগুলির মোট ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে। ওকে, আচ্ছা, এখানে যে গতিশক্তি, যেটাকে কাইনেটিক এনার্জি বলা হয়, সেটা একটা কথা বলে রাখি। এখানে আমার এটার মধ্যে একটা পয়েন্ট দেওয়া নাই, কিন্তু তুমি তোমার বইতে একটা পয়েন্ট পাবে, দেখবে সবসময় গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি হয়, ই কে মানে এনার্জি, কাইনেটিক মানে কাইনেটিক এনার্জি সবসময় পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। এটা একটা পয়েন্টে লিখতে পারো যে গ্যাসের অণুগুলোর গতিশক্তি তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। এটা মানে কি, তুমি একটা গ্যাসকে যত গরম করবে, একটা গ্যাসকে তুমি যত হিট দেবে, গ্যাসটার অণুগুলোর গতি তত স্পিডে বাড়বে। তুমি পরম উষ্ণতা যত বাড়াবে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়বে। তুমি গ্যাসটাকে যত বেশি গরম করবে অণুগুলো তত তাড়াতাড়ি ছুটবে। ছোটার সাথে সাথে দেওয়ালে বেশি পরিমাণে চাপ দেবে, তারপরে গ্যাসের চাপ বাড়বে। বোঝা গেল? এই কটা পোস্টুলেটস বা এই কটা স্বীকার্য তুমি লিখতে পারলে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য তুমি কমপ্লিট করতে পারবে। এখান থেকে মোটামুটি 1-2 নম্বরের কোশ্চেন দেয় এটা থেকে। ওকে, আরেকটা জিনিস আমি একটু স্কিপ করে গেছিলাম, যেটা তোমাদের এখন দেখাবো, সেটা হচ্ছে একটা জাস্ট গ্রাফ তোমাদের দেখাবো, যেটা বয়েলের সূত্রের যে গ্রাফটা থাকে, ভি ভ্যারিসেস পি যে গ্রাফটা থাকে, সেই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের স্কুলে এমসিকিউ তে দেয় গ্রাফটা, আমি গ্রাফটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। ওকে, যেটা একদম ফার্স্টে যে বয়েলের সূত্র বলেছিলাম, সেখানে তোমরা দেখেছিলে আয়তন আর চাপ পরস্পরের সাথে ব্যস্তানুপাতে আছে। মানে আয়তন যদি বাড়ে চাপ কমবে, আবার চাপ যদি বাড়ে আয়তন কমবে। ওকে, তুমি সেখান থেকে একটা এরকম গ্রাফ পাবে, যে গ্রাফটার ফেসটা অনেকটা এরকম দেখতে হয়। হ্যাঁ, এই গ্রাফটাকে আমরা কি বলি, সমপরাবৃত্ত গ্রাফ বলি। এটাকে আমরা সমপরাবৃত্ত গ্রাফ বলি, সমপরাবৃত্ত। এই গ্রাফটা কি করে পাওয়া যায়, দেখো তুমি যত আয়তন বাড়াচ্ছ চাপ কমবে। কি করে, ধরো আমি এখানে ধরো অনেকগুলো পয়েন্ট লিখেছি, 1 2 3 4 5 6 এরকম ভাবে। তুমি এদিকেও পয়েন্টিং করো, 1 2 3 4 5 এরকম ভাবে। ধরো আমরা গ্রাফে যেরকম ভ্যালু পুট করি, একটা সিম্পল জিনিস দেখো, যখন আয়তন থাকছে 1 এ, তখন এর পিক দেখো কোথায়, 5 এ। মানে এদিকে আমরা আয়তন দেখছি আর এদিকে আমরা চাপ দেখছি। তাহলে চাপের ভ্যালু যখন 5, এই যে চাপের ভ্যালু এটা 5, এই যেখানে আসছে 5, তখন আয়তন কত, 1। তার মানে আয়তন যখন কম, চাপ তখন হাই পিকে। কারণ আমি
বয়েলের সূত্রে কি বলেছিলাম, ভি প্রপোর্শনাল 1/p, মানে এখানে আয়তন যদি বাড়ে চাপ কমবে, কারণ এরা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক, সমানুপাতিক চিহ্ন আছে কিন্তু এখানে 1/, আছে মানে ব্যস্তানুপাতিক, মানে ব্যস্তানুপাতিক আছে, তার মানে আয়তন যখন 1 তখন চাপ তখন 5, আয়তন একটু বাড়লে চাপ একটু কমে এখানে এলো, দেখো 3 বা 4-এর কাছাকাছি এলো। তুমি আয়তন আরো বাড়াচ্ছে, 4-এ চলে গেলে তোমার এখানে আরো কমে এলো, দেখো 2-এর থেকে আরো কমে চলে এসেছে, 2-এর থেকে নিচে চলে এসেছে চাপ। তুমি যদি আরো নিচে আসো 5-এ, দেখো এটা আরো কমছে, এখানে চলে এসেছে আরো নিচে, এই ভালোটা থেকে এই অব্দি আসবে। আর একদম যদি 6-এ আসো, 6 মানে এখানে, মানে এখান থেকে আরো কমবে। তার মানে আয়তন যখন 1 ছিল তখন চাপ তখন হাই পিকে 5-এ, আবার 2 যখন ছিল তখন একটু কমে এখানে। তার ফলে এইগুলোকে আমি একটা রেখা দ্বারা যুক্ত করলে আমি এরকম একটা গ্রাফ পাবো, যেটা বলা সমপরাবৃত্ত গ্রাফ। ওকে, এই গ্রাফটা কিন্তু পরীক্ষায় আসে, পি ভার্সেস ভি, এই গ্রাফটা হচ্ছে পি ভার্সেস ভি গ্রাফ। ওকে, এটা গেল আমাদের এই গ্রাফটা, এই গ্রাফটা করে নেবে, আর ছবি দেওয়া আছে, বইতে ছবি দেওয়া আছে। এটা ছিল আজকের এই কটা টপিক নিয়ে আমি আলোচনা করে দিলাম। এখান থেকে যা যা অঙ্কগুলো বাকি আছে, প্রবলেমস গুলো, সেগুলো আমি পার্ট 2 তে তোমাদের দেখাবো, কারণ পার্ট 2 তে আমি এক্সারসাইজটা করাবো। এক্সারসাইজ থেকে যত রকমের অঙ্ক হয় সেগুলো তোমরা সমস্ত অঙ্ক সলিউশন পাবে। আর তোমাদের যদি কোনো রকম এখান থেকে ধরো ডাউট যদি থাকে যে এই জিনিসটা আরেকবার বোঝালে ভালো হয়, যে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটা আরেকবার রিপিট করো দাদা পরের ভিডিওতে, তোমরা কমেন্ট সেকশন অবশ্যই লিখতে পারো। আমি পরের দিন অবশ্যই আবার বোঝাবো, পরের ইয়েতেও আমি আরেকবার রিপিট করে দেবো। আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে যে এই অঙ্কটা একটুখানি বুঝিয়ে দিলে ভালো হতো, তোমরা সেই অঙ্কটা স্ক্রিনশট তুলে বা অঙ্কটা লিখে আমার কমেন্ট বক্সে দিতে পারো, আমি সেটা পরের দিন সলভ করিয়ে দেবো। ওকে, তো এর যদি কারো কোনো ডাউট থাকে সে কমেন্টে লিখতে পারে, আমি আরেকবার রিপিট করিয়ে দেবো। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও মোটামুটি এক সপ্তাহের মধ্যে পরের ভিডিও চলে আসবে। ততদিনে এগুলো তোমরা প্র্যাকটিস করো, দিয়ে নিজের মধ্যে থেকে কিছু অঙ্ক করার চেষ্টা করো। প্রবলেম হবে, আমার কমেন্ট বক্স অলওয়েজ ওপেন, ইউনিভার্সাল কমেন্ট বক্স, যখন পারবে তখন এই মেসেজ ঢুকে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।